আচ্ছা, এবার আসি স্টেয়ারের ডিজাইনে। স্টেয়ার ডিজাইনে আপনারা আহ, এটা যেটা হয়, আমরা যখন ইটেপস স্টেয়ার ডাইরেক্ট স্টেয়ার হিসেবে কি বলে কোনাকুনি করে দিতে চাই। তানভীর ভাই, ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে মনে হয়। ভয়েসটা মাইক্রোফোনে কি কোনো প্রবলেম হচ্ছে? এখন ঠিক আছে? এখনো একটু একটু করে হচ্ছে। আচ্ছা, যখন আমরা ইটেপস এখন কথা বল। না, এখনো আবার সেই কথা বলতে গেলে একটা আওয়াজ হচ্ছে। হচ্ছে, এখন কি ঠিক আছে? না, বাকিদের কি অবস্থা? আমার এখানে শুনতে হচ্ছে স্যার নাকি আমরা তো ক্লিয়ার সবারই? শুনতে পাচ্ছি স্যার। আমরা ক্লিয়ার শুনতে আর পাচ্ছি আমরা স্যার। ক্লিয়ার শুনতে না পাচ্ছি। না, আওয়াজটা কোনো প্রবলেম হচ্ছে না তো? না না স্যার, না, না, আমরা না। ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে হয় আর ওই হামিদুর আর এই মাহফুজ, তোমরা রেকর্ড করো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, শুরু করেন। আচ্ছা, আমরা যখন নরমালি সেই টেপস এর মধ্যে সিঁড়ি স্টেয়ার গুলা দিতে চাই, তখন যেটা হয় আমাদের একটু কোনাকুনি করে স্টেয়ার গুলা দেওয়া লাগে। ইটেপস কি করে, আপনার ডাইরেক্ট প্ল্যানে না দিলে যদি আমি কোনাকুনি দিই, তখন ইটেপস সেটাকে মেমব্রেন হিসেবে, ওয়াল হিসেবে ডিফাইন করে নেয়। ঠিক আছে, যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে কোন একটা সেকশনে। স্যার কোনো কথা শোনা যাচ্ছে না। যে কথা বলতেছি না, আমি ওপেন করতেছি তো এর জন্য। আর তখন কেউ একজন, এটা ওপেন হতে থাকুক, তখন কেউ একজন কোশ্চেন করছিলেন ওই যে ভার্টিক্যাল আর্থকোয়েক লোড নিয়ে। তো এটা যেটা হয় নরমালি আমাদের লেটারালে যতটুকু আর্থকোয়েক লোড আসে, সেটা তো আমরা ইউজার ডিফাইন দিয়ে সফটওয়্যার বেসিসে এএসআর এর কি বলে এস দিয়ে, এসএ ইসে দিয়ে কোড দিয়ে ই করি, ইটেপসে করি। তো ইটেপসে যেটা হয় সেটা হলো বাস্তবে বা বিএনবিসি যে গাইডলাইন দেওয়া আছে এবং এসিআই তেও গাইডলাইন দেওয়া আছে, লেটারালি যে আর্থকোয়েক লোডটা আসে তার 50%-এর মতো ইম্প্যাক্ট পড়ে হলো, প্রায় 50%-এর মতো ইম্প্যাক্ট পড়ে হলো আপনার ভার্টিক্যাল লোডে। তো এটা আপনার একটা সূত্র আছে ইবি, এটা 50% যদি পড়ে, তাহলে ওই ক্ষেত্রে সূত্রটা হলো 0.5 AHD। তো আমাদের এএসটা হলো হরাইজন্টাল পিক গ্রাউন্ডের অ্যাক্সেলারেশন যেটা, সেটা। আর ডিটা হলো আপনার ইফেক্টিভ ডেড লোডটা। তো এটাই হলো মেইনলি। আর এ স্টার সূত্রটা হলো টু থার্ড বাই জেড এস, সাইড কোএফিসিয়েন্টের উপর আর জোন কোএফিসিয়েন্টের উপরে ডিপেন্ড করে কতটুকু লোড আসবে। তো এটাই হচ্ছে হলো ভার্টিক্যাল আর্থকোয়েক লোডিং এ এই লোডটা অ্যাড হয়, এবং এর জন্য দেখবেন যে আমরা যখন লোড কম্বিনেশন করি, তখন ইভি এর কথা লাস্ট দিনও আমি বলছিলাম। ঠিক আছে, তো সেখানে এটা পাবেন। আচ্ছা, আমি স্টেয়ারটা দেখাতে চাইছিলাম। কিন্তু নর্মালি যেটা হয়, আমরা ইটেপসে স্টেয়ারটা ডাইরেক্টলি ডিজাইন করি না, বাট কিছু কিছু ক্ষেত্রে যদি চাই তাহলে আমাদের ডিজাইনটা দেওয়া লাগে। তো ইটেপসে স্টেয়ারটা আসলে তেমন ভালো রেজাল্ট আসে না, বাট তারপরেও যদি করা লাগে তাহলে করতে হয়। ওকে, আমরা এখানে যেটা করব, গ্রিডে মডিফাই গ্রিড শোতে যাব। গ্রিড শোতে যে এখানে রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স প্ল্যান এরকম একটা আছে, উপরে দেখেন চেক টু মডিফাই শো। এখানে দেখবেন যে রেফারেন্স প্ল্যান আছে একটা, তো আরেকটা পয়েন্ট আছে। তো স্টেয়ার যেটা হয় আমার হলো একটা ফ্লোরের মধ্যে দুইটা ভাগে হয়। তো আমি একটা রেফারেন্স প্ল্যান নেই, প্ল্যান নিতে হবে। আচ্ছা, এটা কত ফিট করে নিলাম দেখি, দেখি নেই তো। 12 ফিট করে হাইট আছে, ডিফল্টে আছে আপাতত। আমি জাস্ট স্টেয়ারটাই দেখাবো এখানে। তো আমরা এখান থেকে একটা রেফারেন্স প্ল্যান নিব। প্ল্যান নিয়ে যেহেতু 12 ফিট করে হাইট দিছি, আমি এখানে একটা 6 ফিট হাইটের জন্য
6 ফিট হাইটের জন্য একটা রেফারেন্স প্ল্যান অ্যাড করি। এই যে দেখেন, যেহেতু 6 ফিট 0 থেকে 6 ফিট হাইটে করছি, এই যে দেখেন 6 ফিট হাইটে আমার একটা রেফারেন্স প্ল্যান চলে আসছে। তো এখানে যেটা হয়, যে কোনো একটা ফ্রেম নেই, ওকে। আর আচ্ছা, আমরা ধরি এই পাশটাতে আমাদের স্ট্রেটটা হবে, এই অংশটুকুতে। তাহলে আমরা যেটা করব, প্রথমত ইলেভেশনে যাব। এটা আছে হলো ইলেভেশন 1-এ। ওকে, স্টেপটা করার জন্য আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম, সেটা হলো রেফারেন্স প্ল্যানটা নিতে হবে। রেফারেন্স প্ল্যানটা নিয়ে তারপরে যে আমরা যদি এটা নিচে যাই, তাহলে যে প্ল্যানে প্ল্যানে যদি নিচে যাই, তাহলে আমরা এখানে রেফারেন্স প্ল্যানটাই পাবো, ডিরেক্টলি প্ল্যানটা পাবো। দেখেন এখানে কিন্তু কোনো বিম সাত কিছু দেখাচ্ছে না। এবং রেফারেন্স প্ল্যান নিলে যেটা হয় সেটা হলো, আপনি এই যে কলামগুলা জাস্ট ওর ফুল ফর্মে আছে, এরকম না যে গ্রিড আসছে তাই কলামগুলা ভাঙে ভাঙে যেতেছে, কলমও ভাঙবে না। ঠিক আছে, যদি কোনো কারণে আপনার দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি ম্যানুয়ালি ভাঙে নেবেন, বাট রেফারেন্স প্ল্যান টানলে কলাম বিম এগুলা ভাঙবে না, জাস্ট রেফারেন্স একটা প্ল্যান নিয়ে নিবে কাজের সুবিধার্থে। তারপর আমরা ধরি এখানে একটা যেহেতু ল্যান্ডিং থাকবে, ল্যান্ডিং এর জন্য আমরা এখানে একটা বিম দিই রেফারেন্স প্ল্যানের এই জায়গায়। আর এটা আপনি দেখতে পাবেন, যেহেতু বিমটা দিচ্ছি সি গ্রিডে, তাহলে আমরা সি গ্রিডে গেলে এটা বিমটা দেখা যাবে। ঠিক আছে, এই যে বিমটা নিলাম, ধরি এটা ল্যান্ডিং এর জন্য বিম। তারপর আরেকটা হলো বটমে ল্যান্ডিং চলে যাবে, আরেকটা হলো উপর। আচ্ছা, এবার ল্যান্ডিং থেকে আমাদের যে ল্যান্ডিংটা কত ফিট রাখবো সেটা আমাদের বের করে নিতে হবে। 5 ফিট, 6 ফিট, যেটাই যতটুকুই হোক। আমি একটা এখান থেকে আরেকটা লাইন কপি করি, ধরি ল্যান্ডিংটা আমার 6 ফিট পর্যন্ত থাকবে। আর এদিকে ল্যান্ডিংটা, এদিকে 6 ফিট, এদিকেও 6 ফিট রাখি, -6। এবার সিঁড়ি
এটা জাস্ট এভাবেই কাজের সুবিধার্থে টানলাম, এটাকে আমরা নান লাইন হিসেবে অ্যাসাইন করে দিতে পারি, তাহলে আর সে কোনোভাবে পার্টিসিপেট করবে না আমাদের কোনো প্রকার কোনো ধরনের অ্যানালাইসিস, যে কোনো ধরনের অ্যানালাইসিসও আর পার্টিসিপেট করবে না। তারপর যেহেতু আমাদের স্টিয়ার গুলো সাধারণত এদিকে যত ফিট থাকে এই পাশে তত ফিট থাকে, মানে মিনিমাম 5 ফিট থাকে, তারপরে আমি জাস্ট বোঝানোর জন্য করতেছি, তাহলে আমরা এদিকে অর্ধেকটা রাখি স্টার আর এই পাশে অর্ধেকটা রাখি। তাহলে এটাকে ভেঙে দিই। পয়েন্ট জাস্ট একটা নান লাইন টেনে রাখি যেন দেখলে বোঝা যায়। আমরা এই পার্টটাতে একটা ল্যান্ডিং এর জন্য স্ল্যাবটা ইসের জন্য স্ল্যাবটা দিয়ে দিব। আরেকটা হলো উপরে ফ্লোরে যাব, যেহেতু রেফারেন্স পয়েন্টে যেটা হয় একটা প্রবলেম হয় কাজে, সেটা হলো এখান থেকে যে এরকম আমরা ফার্স্ট ফ্লোরে স্টোরি ওয়ানে চলে আসি, তারপর রেফারেন্স ফ্লোরের ভিউটা দেখাবে আপনাদেরকে, ঠিক আছে? তাহলে এটাতে কনফিউজ হওয়ার কিছু নাই, এটাতে এই যে দেখেন এখানে একটা পার্সপেক্টিভ টগল একটা আছে, অপশন আছে চশমার মতো করে, এটা দিয়ে যদি দেখেন তাহলে আপনারা এই জিনিসটাকে ক্লিয়ারলি দেখতে পাবেন। ওকে, এখান থেকে ক্লিয়ারলি দেখা যাবে। আচ্ছা, আমরা এখন প্ল্যানে যাই। তারপর আমরা কথা বোঝা যাচ্ছে না আপনার। আমরা হয় 3D মোডে চলে যাব, অথবা আমরা এই যে এখানে যে চশমার মধ্যে দেখতে পার্সপেক্টিভ টগল যে অপশনটা আছে সেখানে যাব। সেখানে যে আমরা এটাকে আপনি একটু ঘুরাই নিব আমাদের কাজের সুবিধার্থে। আর আমি তো আগেই নান লাইন নিচে টেনে রাখছি, আমাদের স্টুডিও ওয়ান আর একটা নান লাইন তাহলে একটু কাজ করতে সুবিধা হতো। এখানে একটা যদি বিম থাকে, তাহলে আমরা স্ল্যাবটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যখন প্রপার্টিজে যাব তখন স্ল্যাবটা এই নরমালি ইটাপসে যেটা হয়, একটু অ্যাঙ্গেলে থাকলে, মানে একদম লিটারালি ইসে আপনার হরিজন্টালে যদি না থাকে, একটু অ্যাঙ্গেলে থাকলে বা সোজা হয়ে থাকলে এগুলো ওয়াল হিসেবে ডিফাইন করে। তো আমরা যদি ওয়াল হিসেবেও ডিফাইন করি তাহলে যেন ওয়ালটা মেমব্রেন ওয়াল দিয়ে দিই, ঠিক আছে? মেমব্রেন ওয়াল দিয়ে দিলে তাহলে এটা অনেকটা ওয়ান কাইন্ড অফ স্ল্যাবের মধ্যে বিহেভ করবে। দেখেন আমরা একটা ল্যান্ডিং কমপ্লিট করছি। এখানে এবার আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যে সেকশন প্রপার্টিজে যাব, সেকশন প্রপার্টিজে যে আপনি যে স্ল্যাবের জন্য সিলেক্ট করছেন ওই স্ল্যাবটা দিয়ে দিলেন, দিয়ে তারপর এটাকে অবশ্যই স্টিফনেস যে মেমব্রেনে দিয়ে দিবেন স্ল্যাবটা। তারপর ঠিক একইভাবে সিমিলারলি আমরা নিচের অংশটুকুও করতে পারবো। একটু ঘুরাই নিব। এখানে নিচে একটু লাইন টেনে নেই।
সাউন্ড পাওয়া যাচ্ছে না। এভাবে করে সিমিলারলি টানলে এটা হয়ে যাবে, ঠিক আছে। এটা নিচে বেসমেন্টে কোনো ইয়ে নেই তো, তাই আসতেছে না। যাই হোক, এটা দেখাই দিচ্ছি এভাবে স্যার করে। পারবো আমরা, এটা স্কিপ করে দিন। হ্যাঁ, এটা যদি পারেন তাহলে তো ভালো। তো নর্মালি আমরা যখন অ্যানালাইসিস করি তখন আমরা স্টেয়ারের লোডটা নিয়ে কাজ করি, কিন্তু কখনো কখনো আপনার কি যখন র্যাম্প থাকে তখন এগুলা দেখায়, বিশেষ করে কার কার র্যাম্প যদি থাকে, ঠিক আছে, তাহলে আমাদের এই স্টেয়ার গুলো দেখাইতে লাগে। তখন জাস্ট এগুলো যে যার কিন্তু সুবিধার মতো করে 3D ডাইমেনশন নিয়ে তারপরে এটাতে পার্সপেক্টিভ টগলের যে অপশনটা আছে এটাতে করে ঘুরায় ঘুরায় দেখতে পারবেন, এবং এটাতে কাজ করতে সুবিধা হয়। এবং যে যে জিনিসগুলো প্রয়োজন নাই আমাদের, ওই জিনিসগুলো হাইড করে নিলে কাজটা করতে সুবিধা হয়। যেমন আমি যদি এখানে আমাদের এই প্ল্যানেই কাজটা করতে সুবিধা হতো যদি আমরা আরো আরো তাড়াতাড়ি কাজ করতে পারবো যদি আমরা এগুলো সব হাইড করে দিই, কারণ এই পার্টগুলো আমার প্রয়োজন নেই। আমরা যদি এগুলোকে হাইড করে দিয়ে কাজ করি তাহলে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে। হাইড সিলেক্টেড অবজেক্ট দিয়ে তারপর আমরা এখানে 3D তে চলে যাব, 3D তে যেয়ে আমরা জাস্ট আমাদের মতো করে ঘুরাই স্টেয়ারটা দিয়ে দিব। আপনি যত বেশি করে ভাগ করে নিয়ে কাজ করবেন, যত, কারণ প্রজেক্ট দেখা যায় যে অনেক বড় প্রজেক্ট থাকবে, মনে করে রাইখা ঘুরায় ঘুরায় করতে আসলে অনেক সময়ের প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনারা ওই জিনিসটা হাইড করে দিয়ে তারপর কাজ করলে আপনাদের অনেক তাড়াতাড়ি হবে। এরপর আসে আমাদের আগের পুরনো মডেলে। আচ্ছা, কেউ একজন যে প্রশ্ন করছিলেন ভার্টিক্যাল আর্টওয়ার্ক লোড নিয়ে, আপনি কি ভার্টিক্যাল না স্যার, আমি আমি যে প্রশ্ন করছিলাম ল্যাটারাল লোড গুলাকে কখন আমরা ওই যে 30% না 70% ট্রান্সফার করবো আর কি। ও আচ্ছা, আচ্ছা নরমালি আমরা যখন লোড প্যাটার্নে করি, আর্টওয়ার্কের জন্য আমরা ডিফাইন করি আমাদের লোড কম্বিন ইগুলা, তখন আমরা এখানে আমাদের সাইড কোএফিসিয়েন্টে যেটা হয়, আমরা বিটেপসে যখন করি তখন আমরা এটা জাস্ট পুরোটাই ডিফল্টে দিয়ে দিই, ঠিক আছে। আমরা এখানে 70% 80% এটা আমরা কারেক্ট করি না। এটা আমরা যখন আমরা ইটেপসে দেই তখন আমরা এটা পুরোটাই দিয়ে দিই, তারপর লোড কম্বিনেশনে যে আমরা এই লোডটাকে ডিফাইন করে দিই আলাদা, তখন সে কাজ করে লোড কম্বিনেশন অনুযায়ী। আমরা যখন ইটেপসে স্যার আমি এটাই বলতেছিলাম স্যার, এই যে যে আপনার কথাটা বুঝতেছি না, স্যার আমি বলতেছিলাম মারতেছে। যে স্যার আমি বলতেছিলাম কোন ডিজাইন ক্যাটাগরিতে আসলে আমরা এরকম 30% 70% ট্রান্সফার করব, নাকি সব ডিজাইন ক্যাটাগরিতে করা লাগবে? না, সি আর ডি এর জন্য করি আমরা। আপনাকে একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই যে লং পিরিয়ড ট্রানজিশন যে পিরিয়ড, সেটা 2 সেকেন্ড কেন রাখবো? এটার সিগনিফিকেন্স কি? আচ্ছা, এটা একটা সূত্র আছে, আপনার টাইমের একটা সূত্র আছে টি দিয়ে। ওই সূত্র অনুযায়ী যদি করি তাহলে নরমালি 2 সেকেন্ডে, অ্যাপ্রক্সিমেটলি 2 সেকেন্ডের আশেপাশেই আসে। তো আপনি সূত্রটা যদি একটু দেখে নেন তাহলে আসলে ভালো হয়। সূত্রটার মধ্যে সবকিছু দেওয়া আছে, আপনি বিএনবিসি বের করেন অথবা টাইম পিরিয়ড দিয়ে নেটে সার্চ দিলে আপনি সূত্রটা পেয়ে যাবেন। আচ্ছা, ওটা অ্যাপ্রক্সিমেটলি 2 এর আশেপাশেই হয়, এর জন্য আমরা 2 ইউজ করি। জি, মডেল শেষ হয়েছে। মঞ্জু, আসসালামু আলাইকুম। স্টুডেন্টরা ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা তোমাদের কি এখন মডেল ইস্যু শেষ হয়েছে সব? জি স্যার, সব শেষ হয়েছে, মডেলিং আমরা পারবো ইনশাআল্লাহ সবাই। হ্যাঁ, এখন কি পারবো না সেটা বলো। আর ওই যে কিছু কিছু জায়গায় কনফিউশন ছিল আর কি, বলো এগুলা একটা ক্লিয়ার একটা করতেছি। করে বলো কি কি জায়গায় কনফিউশন ছিল, আমি উত্তর দিচ্ছি। স্যার যখন আমরা শিয়ার ওয়াল ফ্রেম স্ট্রাকচার ডিজাইন করব,
যদি ডিজাইন ক্যাটাগরি সিতে পড়ে তাহলে আমরা কি অর্ডিনারি নিব না স্পেশাল নিব স্যার? কারণ ওই বিএনবিসি তে তো দুইটাতে পারমিশন আছে। না, এখন সব জায়গায় পারমিশন নাই। তোমার যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি তে পড়ে যায়, বুঝতেছো? স্যার আপনার স্যার, কথা একটু আস্তে শোনা যায় বুঝতেছি স্যার। এটা বাড়াই দাও। সাউন্ড দাও, আমি দূরে আছি এই জন্য আসতে করে হচ্ছে। সাউন্ডটা বাড়াই দিতে বলছি। সাউন্ড দিতে পাশে সাউন্ড দিতে। এক মিনিট আসছে। এখন শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, এখন শোনা। হ্যাঁ। তো আমার যেটা হয় সেটা হচ্ছে তোমার যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরিতে কোন জায়গায় পড়তেছে সেটা বলো, শিয়ার ওয়াল বলো আর যেটা বলো। যদি আমাকে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করতে হয়, দুইটা অপশন আছে, ঠিক আছে। যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডিতে পড়ে যায় তাহলে আমাদের জন্য বেটার ওয়ে হচ্ছে ইয়াটাকে কি জানি বলে, যখন আমি এই তো কি বলে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করব, শেয়ার ওয়ালটাকে স্পেশাল করা। কারণ স্পেশাল ডিটেইলিং করা মানেই হচ্ছে এটার ডাক্টিলিটি বেশি হওয়া। যেহেতু আর্থকোয়েক লোড বেশি আসলে তাদের কত বেশি আসবে ওই ডোন্ট নো, যত ডাক্টিলিটি হবে তত বেশি আমার ক্লিকে থাকার সম্ভাবনা বেশি থাকবে, কলাপস করার সম্ভাবনা কমে থাকবে, ঠিক আছে। সেই জন্য আমাকে স্পেশাল ডিটেইলিং করাটাই প্রিফারেবল। আমার কথা কি বুঝতেছো? মঞ্জু শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার, বুঝতে পারছি স্যার সব। সেকেন্ড হচ্ছে যখন ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করবা বা অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করবা তখনও শেয়ার ওয়াল থাকতে পারে। সেই ক্ষেত্রে তুমি অপশনাল হচ্ছে তুমি অর্ডিনারি শেয়ার ওয়াল নিতে পারো। কেমন? বেটার কোনটা হবে স্যার? বুঝি নাই। বেটার পারফরম্যান্স কোন? বেটার ডেফিনেটলি স্পেশাল ডিটেইলিংটা ভালো। স্পেশালের মানে হচ্ছে একই রড দিয়ে আপনি স্পেশাল ডিটেইলিং করা মানে হচ্ছে তার ডাক্টিলিটি বেশি হয়। ডাক্টিলিটি বেশি হওয়া মানে কি সাডেন কলাপস হবে না, অ্যাট লিস্ট মানুষগুলো বের হয়ে যেতে পারে। অথবা ডাক্টিলিটি বেশি হওয়ার সুবিধা হচ্ছে সে টিকে থাকবে, কখনোই কলাপস করবে না। কথা পরিষ্কার? জি স্যার। ঠিক আছে, এবার পরের প্রশ্ন বলো। স্যার, যখন আমরা স্পেশাল রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এখন ওই যে ছোট কলামের ক্ষেত্রে যেমন 12 ইঞ্চি 14 ইঞ্চি হলে স্যার 3 ইঞ্চি পরে পরে স্টিরাপ হয়ে যায় স্যার, তো ওইখানে কি কোনো 3 ইঞ্চি পরপর দেওয়া যাবে না, এটা আমি আগেও বলছি, তোমাদেরকে ক্লাসেও বলছি। 3 ইঞ্চি পরপর দেওয়া যাবে না, কারণ বলছে যে মিনিমাম একদম এর নিচে স্টিরাপ পাটা কি বলে শিয়ার রিইনফোর্সমেন্ট বিম কলামে দেওয়া যাবে না, সেটা হচ্ছে 4 ইঞ্চি 100 মিলিমিটার। বুঝতেছো কি বলছি? স্যার তো সেই ক্ষেত্রে আসিস দেওয়ার পর আপনি অ্যানসার করে নিয়ে শেষ করে দিন। তো সেই ক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে, যদিও এক্সপ্লিসিট একদম পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে বলা নাই, সেই ইমপ্লিসিটলি উল্টা দিকে গেলে আমরা বলি যে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের ক্ষেত্রে কলামের সাইজ অবশ্যই 16 ইঞ্চি হবে। কারণ 16 4 ভাগের 1 ভাগ হচ্ছে 4 ইঞ্চি বা 100 মিলিমিটার। কলামের সাইজ যদি 16 ইঞ্চি রাখি তাহলে আমার দুইটাই স্যাটিসফাই করবে, একটা হচ্ছে 4 ইঞ্চিও স্যাটিসফাই করবে, d/4 এরও স্যাটিসফাই, আদারওয়াইজ 3 ইঞ্চি এবং 3 ইঞ্চি স্যাটিসফাই করবে, 3 ইঞ্চি দেওয়া যাবে না। তাতে কি হবে, 3 ইঞ্চি যদি দেই, ধরো যে চতুর্দিকে আমি 3 ইঞ্চি দিলাম, আবার মাঝখানে ইন্টারমিডিয়েট টাই আছে কিন্তু, তাই না? এই টাইগুলো মিলে দেখা যাবে 2 ইঞ্চি পর্যন্ত, 1.5 ইঞ্চি, চারটা যদি হয় 3.5 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত চলে যায়, তুমি আসি 3 ইঞ্চি, তখন কমপ্লিটিং হবে না। সেই জন্য কোডের রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার 4 ইঞ্চি নিচে শিয়ার রিইনফোর্সমেন্ট বলি, রেটার রিইনফোর্সমেন্ট বলি, টাই বলি, স্টিরাপ বলি, 4 ইঞ্চি নিচে স্পেসিং দেয়া যাবে না। আর সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে গেলে স্পেশাল ডিটেইলিং এর কলামের সাইজ হবে 16 ইঞ্চি, বিমের ডেপথ হবে মিনিমাম 19 ইঞ্চি বা 20 ইঞ্চি। কিভাবে? 20 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি বা 19 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি হচ্ছে কভার, যদি এক লেয়ার রড হয়, আমি ইফেক্টিভ কভারের কথা বলছি। যদি 2 লেয়ার রড হয় 4 ইঞ্চি, তাহলে 4 ইঞ্চি চলে গেলে আমার 20 ইঞ্চি দিলে ইফেক্টিভ ডেপথ থাকবে হচ্ছে 16 ইঞ্চি। 16 4 ভাগের 1 ভাগ হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চি তার মানে আমার বিমের ডেপথ কম দরকার হইলেও আমাকে 20 ইঞ্চি ডেপথের বিম ওভারঅল ডেপথ দিতেই হবে। কথা পরিষ্কার হলো? জি স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার স্যার। সব স্টুডেন্টরা কি বুঝছো নাকি যে বুঝছে তা সে বুঝছে সব? তাহলে আমি আবার যদি সামারি করি, সামারি হচ্ছে স্পেশালের ক্ষেত্রে কলামের সাইজ হবে, কলাম যদি দেওয়া হয় শেয়ার ওয়াল না, তাহলে সেই ক্ষেত্রে কলামের মিনিমাম ডাইমেনশন হবে 16 ইঞ্চি বা 400 মিলিমিটার।
বিমের ডেপথ হবে, এটা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে হবে, বিমের ডেপথ হবে 20 ইঞ্চি মিনিমাম। পরিষ্কার? জি স্যার। যদি 2 লেয়ার হয়, আর 1 লেয়ার রড যদি বিমে দিতে পারি সেই ক্ষেত্রে আমরা 19.5 ইঞ্চি বা 18.5 ইঞ্চি পর্যন্ত দিতে পারি। পারবো, তারপর প্র্যাকটিক্যালি বলতে বসে তো অনেক কিছু আছে, আপনি একটু সাথে রাখবো। কি বোঝা গেল সবকিছু? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার, ল্যাটারাল লোড যখন আমরা কম্বিনেশন করব স্যার, স্যার আর্থকুয়েক লোডের সময় 30% না 70% ট্রান্সফার করে দিতে বলছে বিএনবিসি তে, কিন্তু স্যার বুঝতেছি না যে সি ক্যাটাগরি বি ইরেগুলারিটি মানেটা কি স্যার? হরিজন্টাল ইরেগুলার ক্লাসে পড়াইছি অনেকগুলো ইরেগুলারিটি ইস্যু আছে। একটা হচ্ছে রিএন্ট্রান্ট কর্নার, মানে আমার যে এল শেপ বিল্ডিং থাকে, আর একটা আরেকটা ইরেগুলারিটি হচ্ছে আমরা ড্রিফট ইনডেক্স দিয়ে বের করি, 10টা বা 8টা ইরেগুলারিটি আছে বিএনবিসি। যে কোনো একটা যদি পড়ে তাহলে সেটা হরিজন্টালি ইরেগুলার। যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরিতে সেটা ডিতে পড়ে, সিটের জন্য ভ্যালিড হবে না। তাহলে বলছে মাস সোর্স, যে তুমি কোনটা বলতে চাচ্ছ, মাস সোর্স যেটা আছে সেইটাকে 25% মাস সোর্স বাড়াই দিতে হবে। যদি ইফেক্টিভ সরি টরশনাল ইরেগুলারিটি যেটা আসে সেই ক্ষেত্রে তোমাকে এক্সিডেন্টাল টরশনাল এক্সেন্ট্রিসিটি বের করতে হবে, কমপ্লিট করতে হবে। সেখান থেকে টরশন কমপ্লিট করে যে ইউজ এখনো স্ক্রিনে দেখা যাচ্ছে, ওখানে লেখা আছে এক্স ডিরেকশন প্লাস এক্সেন্ট্রিসিটি, ওয়াই ডিরেকশন ওই এক্সেন্ট্রিসিটি, তোমাকে সেই এক্সিডেন্টাল এক্সেন্ট্রিসিটির মানটা বসাই দিতে হবে। আমি কি তোমার প্রশ্নের উত্তর দিতে পারছি না? তুমি অন্য যেহেতু তোমাকে আর দেখতেছি না সেজন্য তুমি অন্য কিছু যাচ্ছ। আমার অ্যানসারটা তোমার প্রশ্নের লাইনে আছে না অন্য কিছু জানতে যাচ্ছ বলো? ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, অন্য কারো কোশ্চেন থাকলে বলো। জি স্যার, প্রশ্ন আছে স্যার। বলো। স্যার এখানে ওই যে কথা আসতেছে না, কথা আসতেছে না। কিচ্ছু বুঝতেছি না আমি। মঞ্জু তোমরা বুঝতেছো? না স্যার, ওর নেটটা মনে হয় প্রবলেম আছে, নেটের প্রবলেম হচ্ছে মনে হয়। আচ্ছা, অন্যজন বলো, অন্যজন কথা না সমস্যা হবে। স্যার সিসমিক ফোর্স রেজিস্টিং সিস্টেমের যে সি ক্যাটাগরিতে আছে স্যার, ওখানে তো যে রেসপন্স রিডাকশন ফ্যাক্টরের আমি মান সবগুলো পাচ্ছি, স্পেশাল, ইন্টারমিডিয়েট, অর্ডিনারি। কিন্তু যখন ওই যে ডুয়াল সিস্টেম অ্যাপ্লাই করতেছি স্যার, ওখানে তো স্যার ইন্টারমিডিয়েটের জন্য ভ্যালু পাচ্ছি না, রেসপন্সের আর এর মান। হ্যাঁ, কি বলে বুঝি নাই। প্রথম কথা হচ্ছে আমরা এই লেভেলে রেসপন্স স্পেক্ট্রাম মান আমরা এই লেভেলে করাচ্ছি না, কারণ আমাদের স্ট্রাকচারাল ডায়নামিক্স এর নলেজ আমরা দেই নাই। ফার্স্ট প্রশ্ন হচ্ছে এটা। সব অনেক কিছু দেখতে গেলে সব কিছু আছে, আরো পড়তে হবে, আর জানতে হবে, আমার কোর্সও শেষ করতে হবে। স্ট্রাকচারাল ডায়নামিক্স এর নলেজ থাকলে আমরা এটা তোমাকে বুঝিয়ে দিতে পারবো। কেমন? জি স্যার। এছাড়া আমার যেটা বেসিক, তারপরে আমার যদি সময় থাকে আমি অ্যানসার দিব পরে। এখন আরো বেসিক যেটা আছে সেটা দেবো। জি স্যার, আরো একটা আছে স্যার প্রশ্ন। এখন অন্য কোনো কোশ্চেন আছে? আরো না অনেকে আছে, একজন কোশ্চেন অন্যদের কোশ্চেন ধরতো একদম জিরো বেসিক লেভেলে আছে, এটা অনেক আপার লেভেলের কোশ্চেন, আমি অ্যানসার দিব যদি সময় পাই। জি স্যার। স্ট্রাকচারাল ডায়নামিক্স এর নলেজ লাগবে এটা বুঝতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার হাই রাইজ আর লো রাইজ বিল্ডিং এর স্যার আমরা যে এটা করব, এটা ডিক্লেয়ার করব বা ডিফাইন করব, এটার প্যারামিটার গুলো কি কি হবে? প্যারামিটার গুলো পরিষ্কার হচ্ছে লেন্থ থেকে মিনিমাম ডাইমেনশনের যে রেশিওটা আছে সেটা দিয়ে এই প্যারামিটার। একটা 7 তলা বিল্ডিং হাই রাইজ বিল্ডিং হইতে পারে, একটা 20 তলা বিল্ডিং হাই রাইজ। ধরো আমি 200 ফিট বাই 200 ফিট হচ্ছে একটা বিল্ডিং এর, আমি একটু আগে করতেছিলাম, একটা 100 একদিকে হচ্ছে 180 ফিট আর একদিকে হচ্ছে 205 ফিট, মাত্র একটা ডিজাইন করতেছিলাম। তো 180 ফিটের তুলনায় যদি 10 তলা বিল্ডিং হয়, এটা দেখা যাচ্ছে বি এর তুলনায় হাই রাইজ এইচ কম। এইটাকে হাই রাইজ বলবো না, কারণ অনেকগুলা কলাম আছে, শেয়ার আছে। বরং উল্টা যদি হয় কোনো ক্ষেত্রে 30 ফিটের বিল্ডিং উইথ বা 25 ফিট উইথ, বিল্ডিং হচ্ছে 150 ফিট, তাহলে 25 ফিট মানে h বাই b হয়েছে 6। আমাকে বলতেছে 5 এর উপরে গেলে ল্যাটারাল লোড গভর্ন করবে এবং সেটাই হবে আইএস। আমার কথা কি বুঝতে পারতেছো? স্যার h বাই b এর মান কত স্যার একটু? 5 বলে বিভিন্ন কোডে 5, আর এর উপরে হইলে এ করতে হবে। জি স্যার।
তারপর স্যার জিওটেকনিকের সময় স্যার জিওটেকনিক্যালের স্যার যে ল্যাটারাল লোড গুলা এগুলা কি আমরা বিমের উপরে দিব নাকি গ্রেড বিমের উপরে দিয়ে ডিজাইন করবো স্যার? জিওটেকনিক্যাল আবার ল্যাটারাল লোড কোথা থেকে আসলো? স্যার আর্থকোয়েক যে লোড গুলার জন্য যে ল্যাটারাল লোড গুলো আসবে স্যার, হুম, এগুলা কি আমরা ফুটিং এর এর উপর এর দেওয়ার কোনো স্কোপ নাই, এর উপর দেওয়ার স্কোপ নাই। তুমি প্রথম কথা হচ্ছে তুমি যদি আমরা যে এতদিন পর্যন্ত হোসেন রে বা হাসান দুইজনই কাজ করতেছিল দেখলাম ওখানে আমরা বিমের উপর মানে একদম বেস পর্যন্ত, বেস যদি আমার 2টা বেসমেন্ট থাকে 5টা বেসমেন্ট একদম বেস থেকে শুরু হইলো তুমি প্রত্যেকটা ফ্লোরে কি করলা, তুমি অ্যাসাইন করে দিলা ফ্লোর লেভেলে, কারণ ওখানেই মাস বেশি, ওখানে রেজিস্টিং সিস্টেম, তো ওখানে অ্যাসাইন করে দিলে আমার বিমের উপর আর গ্রেড বিমের উপর দেওয়ার প্রশ্ন আসতেছে না, প্রত্যেকটা লেভেলে আমাকে যেখানেই মাসের সোর্স আছে সেখানেই আমি আর্থকোয়েকের ফোর্স দেব, কারণ m * a হচ্ছে আর্থকোয়েক ফোর্স। এখন কথা হচ্ছে, নেক্সট কথা হচ্ছে এটা অ্যানালাইসিসের জন্য অ্যাপ্লাই করলাম। পরের কথা হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে জিওটেকনিক্যাল কনসিডারেশনের কথা যদি বলি, একটা হচ্ছে স্লাইডিং হবে কিনা, যে এই যে ল্যাটারাল লোডটা আসলো বিল্ডিংটাকে ধাক্কা দিয়ে সরাই দিবে কিনা, অথবা বিল্ডিংটাকে ওভারটার্ন করবে কিনা। জিওটেকনিক্যাল সার্ভেগুলো পড়াইছে, কথা বুঝতেছো? জি স্যার। তো এটা আমি পুরা গ্রেড ভিউ দিব না, কথা আমাকে যেভাবে ল্যাটারাল লোডের আর্থকোয়েকের আমরা পড়াইছি 3101 এ, যেভাবে ফ্লোর লোড বিএনবিসি তো বলছে ফ্লোর লোডগুলো যে ফ্লোর ওয়াইজ যেভাবে ল্যাটারাল লোড ডেফিনিশন অ্যাসাইন করার কথা, অ্যাসাইন করে দেওয়া টোটাল রেজাল্টেন্ট লোডের এগেইনস্টে আমাকে কি করতে হবে, স্লাইডিং রেজিস্ট্যান্স বের করতে হবে। যদি পাইল থাকে পাইলের শেয়ার এরিয়া বের হবে, যদি পাইল না থাকে ফুটিং এর এরিয়া, ফুটিং এর উপর যে নরমাল লোড করছে ফ্রিকশনের রেজিস্ট্যান্স মাত্র কিছু নাই, বেশি বার প্রেসার করবে বাট এটা পরিমাণ কম হবে যদি শ্যালো ডেপথে ফাউন্ডেশন হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে ফুটিং এর জন্য, ফুটিং এর যে সাথে বেজের যে কানেকশন ওখানে যে শেয়ার হবে এফ শেয়ার, একদম মেকানিক্সে পড়াইছে যেটা কি পড়াইছিল n * f, ফ্রিকশন ফোর্স হচ্ছে নরমাল ফোর্স ইনটু ফ্রিকশন কোএফিশিয়েন্ট। এন্ড কেউ যদি আমাকে জিজ্ঞেস করো ফ্রিকশন কোএফিশিয়েন্ট কি হবে, তাহলে অ্যাঙ্গেল অফ ওয়াল ফ্রিকশন যেটা পড়াইছিল ডেল্টার সাথে পাইটার রিলেশন হচ্ছে 1/3 বা 1/3 থেকে 2/3, আমি কনজারভেটিভ 1/3 এ দিলাম 10 পাই করে f এর মান বের করব। তারপরে আমার টোটাল যে ল্যাটারাল লোড আসে সেটা যদি 200 কিপ হয় আমাকে ডেফিনেটলি স্লাইডিং এর এগেইনস্টে অ্যাট লিস্ট 1.5 থাকতে হবে ফ্যাক্টর অফ সেফটি, এটা স্লাইডিং। আবার ওভারটার্নিং যখন করব যে কোনো একটা পয়েন্টে আমার যে ল্যাটারাল লোড গুলো আছে যেটা একটা পয়েন্টের এগেইনস্টে ওভারটার্ন করবে, যেদিকে লোড দিছি তার উল্টা পাশের কর্নারে টোতে, সেখান থেকে আমার টোটাল ওভারটার্নিং মোমেন্ট কত, আর বাকিগুলো যে ওয়েট গুলো আছে বিভিন্ন কলামে সে রেজিস্টিং দিবে তার স্টার কত সেটা বের করতে, অথবা পাইলের হইলে পাইলের স্কিন ফিকশন করতে, সেখানে ওভারটার্নিং আর স্লাইডিং এই দুইটা জিনিস চেক করতে হবে, এটা কোড বলে দিয়েছে পরিষ্কার। কি বুঝতে পারতেছ? রেড বিমে দেওয়ার কোনো ইস্যুই নেই, উল্টা প্রশ্ন বলো। তারপরটা স্যার বলো। স্যার ইলাস্টিক ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস এবং ইলাস্টিক সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসের ভিতরে পার্থক্যটা যদি একটু এক্সপ্লেইন করতেন স্যার। সব অ্যাডভান্স স্ট্রাকচারাল জান প্রফেসর নজরুল স্যার খসরু স্যার পড়াইছে, সব এক্সপ্লেইন আমি করলে তাহলে স্যাররা কি পড়াইছে? আচ্ছা বলি আমি দাও, ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস হচ্ছে আমি ধরে নিলাম লোড গুলা সব সিজি দিয়ে গেছে এবং এটার এক্সিয়াল শর্টেনিংটা কম, আবার ডেল্টার মান যে ল্যাটারাল ডিসপ্লেসমেন্টটা কলামের একটা সাইড থেকে আরেকটা সাইডে কলামগুলো একদম সেন্টারটা একই লাইনে আছে, কিন্তু ধরো যদি যখন বাতাস আসছে ভূমিকম্প হইছে তখন একটা সাইড থেকে আরেকটা সাইডে একটু সুয়ে করে যেতে পারে, ড্রিফট হইতে পারে, তখন কলামের দুই মাথায় যে মোড আছে ফিজিক্যালি দেখালে ভালো হতো, ওই দুইটা লোড একটা কাপড় সৃষ্টি করবে, কথা বুঝছো, যেটাকে পি ডেল্টা ইফেক্ট বলে। জি স্যার। হচ্ছে সুয়ে, পি হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, এই দুইটার কারণে এক্সট্রা মোমেন্ট আসবে। এই মোমেন্টটা যদি ইনকর্পোরেট করি এইটা একটা ওয়ে, আরেকটা হচ্ছে জিওমেট্রিক নন লিনিয়ারিটি বলে। আমি যে স্টিলের কলা কনক্রিটের ক্ষেত্রে স্ট্রেস স্ট্রেইনটা স্ট্রেইট ধরছি, লিনিয়ার ধরছি, ইলাস্টিক ধরছি, সেই ইলাস্টিক থাকে না, তখন এই জিওমেট্রিক নন কিছু শর্টেনিং হয় বা লেন্থেনিং হয়, সেটার ইফেক্টটা কনসিডার করলে এক্সট্রা মুভমেন্ট এক্সট্রা শিয়ার আসে, এইগুলাকে বলে ইলাস্টিক সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস যদি আমি এগুলো কনসিডার করি। আদারওয়াইজ যদি একদম পারফেক্টলি স্ট্রেট লাইনে আছে কোনো শিয়ার হচ্ছে না, সেটা হলো ইলাস্টিক ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস। এই পরিষ্কার? জি স্যার। আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার কোন একটা স্টোরি ওটা বেস্ট হিসেবে কনসিডার করব নাকি আনবেস্ট হিসেবে কনসিডার করব, সেটা কিভাবে চেক দিব স্যার?
স্টোরি তুমি তো জানো যে কলামের শিখছে যেখানে তোমার কি বলে লং কলাম, সেখানে যদি তোমাদের কলামের যদি ইয়াটা হয় সুয়েল ল্যাটারাল সুয়েল যে সুয়েল মান যদি একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে থাকে তাহলে এটা ব্রেস্ট, আর আদারওয়াইজ হচ্ছে আনব্রেস্ট হবে। আর যদি বেসিং দেয়া থাকে স্পেশালি কোনো ক্ষেত্রে আসিফ আসো, কোনো ক্ষেত্রে যদি বেসিং দেয়া থাকে স্পেশালি বেসিং, অথবা আমরা যখন অনেক সময় এটা হলো একটা বললাম অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে অনেক সময় আমরা যে ব্রিক ওয়ালটা করি, এই ব্রিক ওয়ালটা আসলে কিছু ল্যাটারাল রেজিস্টিং সিস্টেম পার্টিসিপেট করে, আমরা অনেক আপগ্রেড লেভেল অ্যানালাইসিস করলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বেস্ট বলতে পারি। কেমন? জি স্যার। আচ্ছা বলো স্যার স্যার একটা বিষয় হলো আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার ইটাপসে আমি এই সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসটা কিভাবে করব এবং সেটার লোড কম্বিনেশন কি হবে স্যার? যখন দেখবা পিরিয়ড অ্যানালাইসিস এর অপশন দিয়ে দিবা। সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস করার জন্য আরেকটা শর্ত হচ্ছে ক্র্যাক যেটা বললাম ডিফ্লেকশনের ক্র্যাক সেকশন নিবা। তোমার সেই ক্ষেত্রে আরো যে ক্র্যাক সেকশন নিতে হলে আমাকে মডিফাইড স্টিফনেস ইউজ করতে হবে। এটা হলো সেকেন্ড অর্ডার ইটাপসে করা। স্যার আমাদেরকে যদি ইটাপসে পি ডেল্টা অ্যানালাইসিসটা স্যার লোড কম্বিনেশনটা যদি সুন্দরভাবে দেখাই দিত ভাইয়া, তাহলে আমরা স্যার অনেক উপকৃত হতাম স্যার। কত উপকৃত হইতে গেলে তোমরা আসলে সব ফাঁকি মারতেছো, সব উপকৃত হইতে কেউ কিছু করতেছো না। দেখা যাচ্ছে সমস্যা ওই খুব সোজা, খুবই সোজা। দেখো ও কোথায় গেল, ডিফাইনে যাবেন, ডিফাইনে যে একদম নিচে মাস্টারসের নিচে আছে এটা পিটার দেখলেই হয়, এটা সব কিছু দেখাই দিতে হয়। এটাতে যে নন আইডেন্টিটিভে দিয়ে দিলেই হয়ে যাবে। কি বুঝতেছো? ডিফাইনের এক্স তো তোমাদের কাছে কম্পিউটার আছে, ওখানে জি দেখা স্যার আছে। পি ডেল্টা অপশন দেখা আছে, পি ডেল্টা অপশন দাও। তুমি যদি নাম দাও তাহলে আসবে না, আইটারেটিভ আর নন আইটারেটিভ যেটার মধ্যে দাও দুটোটা দাও। নন আইটারেটিভ মানে হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস করে, মানে ফার্স্ট অর্ডার না, ইনফ্যাক্ট তার সরাসরি সে সলিউশন দিবে, কনভার্জেন্স সলিউশন র্যাপসন মেথডে পড়ছো। আর আইটারেটিভ দিলে সে নন লিনিয়ারিটি কনসিডার করে, জিওমেট্রিক নন লিনিয়ারিটি কনসিডার করে বারবার আইটারেশন করবে। নিউটন র্যাপসন মেথডে পড়ছো আপনারা মনে হয়, মডিফাইড নিউটন র্যাপসন অথবা রবসন মেথড নিউমেরিক অ্যানালাইসিসে। জি স্যার। ওখান থেকে আইটারেশন করে দিবে, দুইটাই হইতে পারে। ও যেটা বলছে নন আইটারেটিভ নট নেসেসারি। স্যার ওইখানে লোড কম্বিনেশন বলে দেওয়া আছে 1.2D প্লাস 1.0L প্লাস 1.0W স্যার, অথবা 1.0E। স্যার এই লোড কম্বিনেশনটা স্যার আমি কিভাবে ডিফাইন করব ইটাপসে? সবকিছু দেওয়া আছে, ওখান থেকে দেখতে হবে। এই এরপর হলো অ্যাডভান্স প্রশ্ন উত্তর। আমার একটা স্টুডেন্ট আছে যারা তুমি অফ যাও, অন্যরা বলো, অনেক অর্ডিনারি প্রশ্ন আছে। অন্যরা প্রশ্ন করো, বন্ধু ওরা একটু ব্লক কর, মিউট রাখো। অন্যদের কি প্রশ্ন আছে যাও। জি স্যার আমি নোট রাখতেছি স্যার, ঠিক আছে। অনেকের প্রশ্ন আছে 120 জন স্টুডেন্ট, একজনই কোনো কোশ্চেন করে, অন্যদের কোনো কোশ্চেন না, তো ক্লাস দরকার নাই। একজন যদি আমি আলাদাভাবে বুঝতে পারি। তুমি যদি অপশন 1 ই না বুঝতে পারো তাহলে তোমার এই ইয়াতে কোশ্চেন করবে। আর অন্যরা কেউ কোশ্চেন দেয় আর স্যার অনেক কোশ্চেন ওরা স্যার এবার আসিফ ভাইয়ার যিনি ছিল ওনার কাছে করছে, ওনারা মানে ইটাপস সংক্রান্ত আর কি স্যার। তো অনেক মাস পিপলের ডেভেলপ করতে হবে। আর কার কোনো কোশ্চেন নাই? স্যার আপাতত মনে হয় আজকে কোশ্চেন নিচ্ছে তো আসিফ ভাই, মনে হয় আজকে পর্যন্ত যেগুলো আপনারা জিজ্ঞাসা করছেন পার্টিকেল আফটারফ্লোটা ঠিক আছে। জি স্যার এগুলো দিয়ে দিছে, মানে আনসার অনেকগুলা দিয়েছে, তো হয়তো মাস পিপলের কোশ্চেন যেগুলো ছিল ওগুলা আসিফ ভাই ঠিক আছে দিয়েছে। এগুলো মাস পিপলের কোশ্চেন আছে। এখন আসলে হচ্ছে ড্রয়িং এ আমাদের তুমি কি দিছিলাম ওটা দিছিল গ্রুপটা মঞ্জু, তোমার আমরা একটা ফাইল দিয়ে দিছি তাই না? ওইটা তুমি কি স্টোরি একটা অটোক্যাড ফাইল দিছিলাম, ওটার স্টোরি কমায়া বাড়ায়া ওটাকে সবাইকে তাড়াতাড়ি জমা দিতে বলো ড্রয়িং সহ। জি স্যার আমাকে একটা দেয়া হয়েছে আর কি, ওই অফলাইন রিপোর্ট দেয়া ছিল। জি একটা ওই যে আপনার ক্লাস অফলাইনে থাকা অবস্থা দিয়েছিলেন আর কি। ওইটা অনুসারে সবাইকে ইয়া করতে বলো, একদম ডিজাইন রিপোর্ট সহ। আমাদের ডিজাইন রিপোর্ট আছে না? জি স্যার জি স্যার জি স্যার। কি অঞ্জন স্যার ডিজাইন রিপোর্ট আছে তোমার নিয়ে আসুন।
স্যার আজকে মনে হয় একটু ডিটেলিংটা মনে হয় আপনি বলছিলেন আর কি গত ক্লাসে ডিটেলিংটা একটু আবার কোশ্চেন করতেছে না কি ডিটেইলিং কি করব ডিটেইলিং নিয়ে আমি সেকেন্ড ইয়ারে পড়াইছিলাম আমি পরে না অন্য সময় পড়াইছি আর ডিটেইলিং নিয়ে আমরা তো অলরেডি অনেকগুলো ক্লাস অফলাইনে করছি হ্যাঁ স্যার ওগুলো হচ্ছে প্রশ্ন থাকে তাহলে উত্তর দিব কারো কোনো কোশ্চেন থাকলে উত্তর দিব কি ডিটেইলিং কি জিজ্ঞেস করতে চাও বলো বল ডিটেলিং যাদের প্রবলেম ছিল তারা বলো দুই একটা জায়গায় যেখানে প্রবলেম আছে ওগুলো বলে ইয়ে করো স্যারকে কোশ্চেন করো বলো কি তোমাদের ডিটেইলিং এর কোনো কোশ্চেন আছে কি মঞ্জু তোমার ছাত্ররা কি অফ হয়ে গেছে না স্যার আছে সবাই আছে কোশ্চেন নাই তো কোনো মনে হচ্ছে তাহলে কোশ্চেন নাই স্যার তো আমরা বিম কলাম সব বুঝিয়ে আসছি আগে আমাকে একজনে বলো তো প্লাস্টিক হেজ লেন্থ কোনটা কলামের জন্য আর বিমের জন্য কলামের প্লাস্টিক হেজ লেন্থ কত হ্যাঁ হ্যাঁ তো এগুলো বরং দিকে সব কিছু বিষয় আসছে বলো প্লাস্টিক হেজ ল্যাম্প জিজ্ঞেস করছিলাম তোমরা শিয়ার ওয়াল পড়ছো কলাম ডিজাইন পড়ছো কেউ প্লাস্টিক ডিজাইন পড়তে পারতেছো কোশ্চেন করতে স্ট্রাকচারাল ডাইনামিক্স স্ট্রাকচারাল প্রশ্ন উত্তর দিব কিন্তু আমার তো ক্লিন করে আসতে হবে একটা সাবজেক্টে আমি গাছের আদর উঠলাম আর নিচে গাছ কাটা তো পড়ে যাব এবার যে প্রশ্ন করছে ওরে যাও ওরে আনমিউট করো ওরে জিজ্ঞেস করো আমি জানি না কি কত রোল নাম্বার মঞ্জু জি স্যার এখন যে প্রশ্ন করছে জিজ্ঞেস করো স্যার জিজ্ঞেস করছে প্লাস্টিক হ্যান্ড ল্যাম্প কোথায় রোল নাম্বার 83 28 12 তোমরা তিনজন 83 28 12 স্যার টোটাল ফ্রম অ্যানালাইসিসে স্যার আমাদেরকে যেটা শিখিয়েছিল প্লাস্টিক হিঞ্জ যে পয়েন্টটা এটা হলো কলামের মিড পয়েন্টে স্যার আর বিমের মিড পয়েন্টে সেটা অন্য প্লাস্টিক হিঞ্জ নাকি কি স্ট্রাকচার দিয়েছে প্লাস্টিক এটা হলো এশিয়াম হিঞ্জ হচ্ছে ল্যাটারাল লোডের সময় মাঝখানে আমরা হিঞ্জ এশিয়াম করি অ্যানালাইসিসের সুবিধার্থে আর আমি জিজ্ঞেস করছি প্লাস্টিক হিঞ্জ নাম শুনছো কখনো প্লাস্টিক হিঞ্জ লেন্থ জানি না স্যার তাহলে জানো না তো কি স্ট্রাকচার অ্যানালাইসিস করে আসছে রিইনফোর্সমেন্ট করে আসছে প্লাস্টিক হিঞ্জ প্লাস্টিক হিঞ্জ মানে কি মোমেন্ট ক্যাপাসিটি মোমেন্ট অ্যাপ্লাইড মোমেন্ট বাড়তে ওখানে জিনিসটা প্লাস্টিক হয়ে যাবে এটা স্টিলে তো করছে তোমরা স্টিল স্ট্রাকচার পড়াইছো তোমাদের এখন মানে মোমেন্ট বাড়তে এটা এসএমএ পড়াইছে এসএমএ যারা ইয়া পড়াইছে কি জানি নাম বেন্ডিং স্ট্রেস পড়াইছে ওখানে তো প্লাস্টিক মেকানিক্স থেকে শুরু হইছে জি স্যার তাহলে বলতে পারছো না প্লাস্টিক মানে কি মোমেন্ট এখন একটা কোশ্চেন হইছে স্যার একটা আইসের কোশ্চেন হইছে স্যার হ্যাঁ স্টেট বুঝি না এখন কোশ্চেনটা বুঝতে পারছি স্যার তাহলে বলো স্যার প্লাস্টিক হিঞ্জ পয়েন্টটা তখনই তৈরি হবে যখন ওই যে মানে ইল পয়েন্ট যেখানে হবে সেখানে যখন আস্তে আস্তে মানে ওটার ক্যাপাসিটি ছাড়িয়ে যাবে তখন ওইখানে স্যার একটা প্লাস্টিক হিঞ্জ তৈরি হয় এটা কোথায় হবে ওইখানে বলার জন্য বলছি এক্সেসিভ ডিফরমেশন হয় স্যার কোন জায়গায় হবে তখন মোমেন্টটা আবার রিডিস্ট্রিবিউশন হয় স্যার সেটা কোন জায়গায় হবে স্যার ইল পয়েন্ট যেখানে স্যার মানে আমি কি কলামের মধ্যে ইল পয়েন্ট আমি যদি ওখানে রিসোর্স টেস্টিং মেশিন বসাই রাখছি যে ওখানে ইল পয়েন্ট হবে বিমে কোথায় হবে বিমের স্যার মিড পয়েন্ট আবার সাপোর্টে এবং মিড পয়েন্টে যেখানে আপনার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট থাকে স্যার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আর কলামে স্যার কলামে সাধারণত সাপোর্ট ফেসে থাকে ল্যাটারাল লোড হচ্ছে বিমের যেটা বলছো নরমাল স্পেল বিমে মাঝখানে প্লাস্টিক হিঞ্জ হওয়ার সম্ভাবনা কম থাকে এটা সাবসিকুয়েন্ট সেকেন্ডারি স্টেজে হয় প্রথমে আগে দুই এন্ডে হিঞ্জ হইতে হবে তারপরে গিয়ে একদম যদি আরো বেশিক্ষণ থাকে আটকে অতক্ষণ বেশিক্ষণ থাকে না তারপরে গিয়ে মাঝখানে হিঞ্জ আর হচ্ছে কলামে কোথায় হবে স্যার কলামের জয়েন্ট যে দুই এন্ড আছে ওই এন্ডে
ম্যাক্সিমাম মুভমেন্ট থাকে স্যার। সো স্যার ওই এন্ডে আর কি প্লাস্টিক প্লাস্টিক হিঞ্জের লেন্থ কতটুকু হবে? স্যার প্লাস্টিক হিঞ্জের লেন্থ হবে স্যার, এটা তো মাশাআল্লাহ, বলতে পারবো না স্যার। কেউ কি আসো? প্লাস্টিক হিঞ্জ লেন্থের প্লাস্টিক হিঞ্জের না জানো তাহলে কোথাও পরে আসবা, ওখানে স্পেশাল ডিটেইলিং লাগে সব জায়গাতে। ওখানে শেয়ার রিইনফোর্সমেন্ট বা ল্যাটারাল রিইনফোর্সমেন্ট স্পেশালি ল্যাটারাল রিইনফোর্সমেন্ট দিতে হয়। ওখানকার যেহেতু প্লাস্টিক মানে কোন জায়গায় হিঞ্জ হবে, কোন জায়গায় মোমেন্টের ব্যালেন্স, আমি মোমেন্ট দিয়ে শুধু রড দিলে হবে না, নিচের রড তার সাথে যদি টপের ক্ষেত্রে রড বেশি থাকে তার সাথে টপে অনেক রড দিলাম নিচের রড দিলাম না, সেটা হবে না। সো প্লাস্টিক হিঞ্জটা আগে বুঝতে হবে। তো সেখানে ঠিক একইভাবে কলামে মিনিমাম ওখানে আবার প্লাস্টিক হিঞ্জ হয়ে গেলে, যেহেতু কনক্রিট গেলে চলে গেল, যদি কনক্রিট যদি আমার ড্যামেজ হয়ে যায় তাও যেন শিয়ারে ফেল না করে, ওখানে স্পেশাল শিয়ার রিইনফোর্সমেন্ট দিতে হবে, সেগুলো জানতে হবে। এটা আমার প্রশ্ন, তোমাদের কেউ কিছু বলতেছো না। এখন নেক্সট ডিটেইলিং নিয়ে প্রশ্ন করো, কি আছে? বলো। স্যার ডিটেইলিং সংক্রান্ত তো কোনো কোশ্চেন স্যার নাই। চলো কেমন হবে, তুমি কিছু জানো প্রশ্ন নাই কেন? সব ডিজাইন করে আসছো, তুমি কিন্তু করতেই পারবা নাকি? কোনদিন পুলিশ হবে তোমার? স্যার নেক্সট উইকে নেক্সট না থাকলে আমি সব ডিটেইলিং দিয়ে কোশ্চেন করব। স্যার নেক্সট উইকে ইনশাআল্লাহ দেওয়া হচ্ছে আর কি। আপনার সাথে কনসার্ন করা স্যার, তো ওদেরকে ফাইনাল করে নিই আর কি স্যার, আপনার সাথে কনসার্ন করে তারপর। তাহলে কোশ্চেন বেশিরভাগ এই ডিটেইলিং থেকে থাকে, আমার কাছে নিয়ে নিই। আচ্ছা স্যার। ওটা কোশ্চেন ডিটেইলিং কোশ্চেন না মানে সব তার ডিটেইলিং ভালো জানে। স্যার আর ওই যে স্যার ওদের প্রজেক্ট দিবেন বলছিলেন আর কি, তাহলে কি ওই যেটা দিয়েছেন ওইটার উপরেই করবো স্যার? সবগুলো করে ওদের দিয়ে করুক, কোনো কোশ্চেন থাকলে আসো ওইটা দিয়ে তুমি ফ্লোর স্টোরি ভাগ করে দাও, ম্যাটেরিয়াল প্রপার্টি চেঞ্জ করে দাও, কেমন? আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে আমি এটা এই উইকে দিয়ে দেবো ওদেরকে, ফাইনাল সাবমিশনের জন্য আর কি টাইম দিয়ে দেবো, আপনার সাথে কথা বলেছেন। আর ফাইনাল সাবমিশন হবে প্লাস প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্টলি প্রেজেন্টেশন হবে। জি স্যার আমি ঠিক হয়তো আছে। 120 জন নেবো না, আমি 10 জন নিব, 5 জন নিব, বা 3 দিনে নিব, আবার অথবা স্যারদেরকে নিয়ে 10টা গ্রুপ করে দিব। বাট সবাইকে ইন্ডিপেন্ডেন্টলি প্রিপেয়ার থাকতে হবে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, ঠিক আছে স্টুডেন্টরা? তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি উত্তর দেব অবশ্যই। কোনো কোশ্চেন আছে কারো? না থাকলে আমি কোশ্চেন করব। ডিউরেবিলিটি নাম শুনছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, এতক্ষণ আসলে স্যার একটু ভয় পাচ্ছিলাম। না বলো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্যার আমাদের ওই বিমের ক্ষেত্রে যখন আমাদের ওই রেইনফোর্সমেন্ট আমরা দিই, তখন স্যার আমাদের ওই বটমের রেইনফোর্সমেন্ট যেটা আমাদের মিডলে নর্মালি তো টেনশন আসে হচ্ছে বটমে, ওই বটমে থাকে মিড স্প্যানে বিমের, তখন স্যার আমাদের এক্সট্রা বটম দিতে হয় দেখা যায় স্যার। এইটার কার্টেলমেন্টটা আমরা কলাম ফেস থেকে স্যার কিছু কিছু জায়গায় দেখছি হচ্ছে L/7 স্যার। এই জিনিসটার স্পেসিফিক কোনো বিএনবিসি তে আমরা স্যার এই জিনিসটা মানে ওইভাবে স্পেসিফিক কিছু পাচ্ছিলাম না স্যার। এটা তোমাকে বেসিক জিনিস হচ্ছে কার্টেলমেন্ট। জি স্যার। প্রথম জিনিস হচ্ছে কার্টেলমেন্ট আরসিসি তে পড়াইছে, বার কার্টেলমেন্ট পড়াইছে না? জি স্যার। থেকে আসছে ম্যাক্সিমাম মোমেন্ট থেকে ডেভেলপমেন্ট লেন্থ দিতে হবে, যেখানে তুমি হিসাব করবে তারপর ডেভেলপমেন্ট লেন্থ এনকোরেজ লেন্থ দিতে হবে, ওখান থেকে আসছে। এসিআই কোড বলতেছে 12 কোড, বিভিন্ন কোড আছে যেখান থেকে বলতেছে সেই ক্ষেত্রে তোমার যেটা হয় যদি এক্সট্রা লাগে তাহলে তোমাকে একদম যদি কন্টিনিউয়াস এন্ড হয় তাহলে তুমি ক্লিয়ার স্প্যানের 8 ভাগের 1 ভাগ ফ্রি রাখতে পারো। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দিলে ক্লিয়ার করবে, কভার করবে। অথবা যদি ডিসকন্টিনিউয়াস এন্ড হয় তখন L/5 পর্যন্ত দেওয়া যাবে। ডিসকন্টিনিউয়াস এর পরে যে কন্টিনিউয়াস এন্ড শুরু হলো পরে এন্ডে গেলে তুমি L/7 এ দিতে পারো। এটা হচ্ছে এসিআই কোডের অ্যাপ্রক্সিমেট জিনিস, কেমন? জি স্যার। মেইন জিনিস হচ্ছে যে রড কার্টেলমেন্ট, যেটা আমরা ডক্টর কবির বা প্রফেসর রশিদ স্যার অথবা রেজাউল একজনে পড়াইছে আছে যারা পড়ার, সেটা হচ্ছে তোমার যেখানে তুমি মোমেন্ট হিসাব করলা তারপরে তোমাকে কি ডেভেলপমেন্ট লেন্থটা থাকতে হবে। নতুবা কি হবে, যেমন যেটা বলি গরু বাঁধলা রশি মোটা দিলা কিন্তু খুঁটা হচ্ছে 3 ইঞ্চি, লাভ নাই। লাভ নাই, সেটা হচ্ছে সেই ঘটনাটা। পরিষ্কার আছে?
জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার টপ জোনে টপ বারের ক্ষেত্রেও স্যার যখন আমরা এক্সট্রা টপ দিয়ে থাকি তখন তো স্যার তাহলে ওখানে আমাদের ছিল আবার ওই L/3 আর L/, মানে যেটা আমাদের এই এক্সটেরিয়র পার্ট সেখানে L/4 আমি আর আবার বলছি এক্সটেরিয়র পার্ট L/3 L/4 ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে যেখানে আমি ম্যাক্সিমাম মোমেন্টটা দিয়ে হিসাব করতেছি, আমি 3 লেয়ার 4 লেয়ার 4টা পজিশনে কাটতে পারি, বাট যেখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হিসাব তারপরে আমাকে ডেভেলপমেন্ট প্ল্যান থাকবে। কথা তোমার কথা বললাম আমার 10 ফিট স্প্যান, মোমেন্ট কোনো কারণে লোড হেভি হইলো, মোমেন্ট বেশি, তুমি 10 ফিট ক্লিয়ার স্প্যান থাকে, এইটা দিয়ে তুমি কি করলা 3 ভাগ করলা, হইলো 3 ফিট 4 ইঞ্চি, রড দিলাম 25 মিলিমিটার, এটা হবে না। কারণ তুমি হিসাব করে দেখো ডেভেলপমেন্টে তো হয়তো কনক্রিট স্ট্যান্ড রডের স্ট্যান্ডের উপর ডিপেন্ড করে 52 থেকে 60 থেকে 65 ডায়ামিটার হইতে পারে, তখন তুমি কাটতেই পারবে। কথা বুঝতেছো? আমি আবার বলছি L/3 L/4 L/5 এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা মানে মডারেট একটা স্প্যানের জন্য, বাট ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট সাফিশিয়েন্ট, একটু আগে যেটা বললাম খুঁটি, এই খুঁটিটা যেন ঠিকমতো ঢুকছে কিনা ডেভেলপমেন্টটা আছে কিনা সেইটা তোমাকে অবশ্যই এনশিওর করতে হবে। পরিষ্কার? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটাই পড়াইছে স্যার এই জন্য স্যার আমাদের বিএনবিসি তে ডেভেলপমেন্ট লেন্থের অনেকগুলো স্যার ফর্মুলা দেখতে পাই আমরা, যে অনেক দেয়া আছে, অনেকগুলো ফর্মুলা, আবার সিম্পলিফাইড ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা প্রতি রিসার্চ থেকে আসে, সেইগুলো নিয়ে যেটাতে সবচেয়ে বেশি আসে সেইটাই হবে। কথা বুঝতেছো? জি স্যার, আমরা যেটা করি প্রোগ্রাম লিখে নেই, কোনটা প্যারামিটার দেখে কোনটা বেশি আসে, তিনটা জায়গায় সেটা বেশি আসে, এটা আমরা অ্যাটলিস্ট ওইটুকু তো দিতেই হবে, তার চেয়ে একটু বেশি যদি স্কোপ থাকে পারে। আচ্ছা, আর স্যার ওখানে যে অনেকগুলো ফ্যাক্টর আছে আমাদের এই যে কোটিং এর জন্য, বা আবার যদি কোটিং কোডিং না থাকে আমি কোডিং দেব না, আমার যদি নরমাল ক্ষেত্রে কোডিং থাকে না আমি কোডিং দেব না, যেখানে আমি ইপক্সি কোডিং করি বা পেইন্ট কোডিং করি, কোন জায়গায় কোডিং থাকলে কোডিং এর ফ্যাক্টর নিব আমি। অবশ্যই কোডিং থাকলে আবার নিশ্চয়ই যে পিচ্ছিল হয়ে যায়, রাফনেস কমে যায়, বন্ড স্ট্রেংথ কমে যায়, না অটোমেটিক্যালি আমার কি করতে হবে, এটা 30% 25% কোডিং এর উপর ডিপেন্ড করে কোডিং নেচার, বাট একটা কোডিং এর যদি মেনুতে একটাই দেয়া আছে, জেনারেল কথা বললাম, সেই ক্ষেত্রে আমি ওই ফ্যাক্টরটা দিয়ে তারপর আমাকে ডেভেলপমেন্ট করতে হবে। তুমি বুঝলে কি বলছি? তুমি পিছলা করে কুড়া দিলে, আরেকটা হচ্ছে কুড়ি দিতে খুব রাফ, কিন্তু বুঝতেই পারছো স্কিল ফ্রিকশন কোনটাতে বেশি আসে, রাফটাই অবশ্যই বেশি হবে। তো সেই ক্ষেত্রে তোমার ডেভেলপমেন্ট কম লাগবে। যদি কোডিং দাও, কোডিং এর ফ্যাক্টর ইউজ করবা, ডেভেলপমেন্ট বেশি হয়ে যাবে, সেই পরিমাণ তোমাকে এনশিওর করতে হবে। পরিষ্কার? জি স্যার, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করে দেব, কোশ্চেন থাকলে ক্লাস চলবে, কোন জন্য খাওয়া দাওয়া দিতে হবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমাদের এই বিল্ডিং গুলোর ক্ষেত্রে স্যার যখন আমাদের ওই স্যার IMRF স্যার আমাদের যে বিল্ডিং এর সিস্টেম যখন আমরা বিএনবিসি থেকে আইডেন্টিফাই করি, তখন আমাদের দেখতে হচ্ছে যে শেয়ার ওয়াল সহ উইথ বেস্ট শেয়ার ওয়াল ছিল একটা, আরেকটা ছিল হচ্ছে যে শেয়ার ওয়াল ছাড়া নো শেয়ার ওয়াল। স্যার ওই নো শেয়ার ওয়াল যেটা ছিল স্যার ওখানের মধ্যে সিস্টেম একটা ফ্রেমিং সিস্টেম। প্রথম কথা যে আমি আগে বলছিলাম যে আর্থকোয়েক রেজিস্ট্যান্স দুইটা ভাবে ডেভেলপ করতে পারে, একটা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম দিয়ে, নাইলে ধরো যে আমি ইটের উপর বা একটা বিম বসাই দিলাম, তখন যখন ধাক্কা জাকি হবে তখন বিমটা পড়ে যাবে, তাই তো? জি স্যার। তাহলে বিমটা তুমি যদি থাকতে হয় ওখানে দুইটা বুদ্ধি, ধাক্কা দিতে পারবে না, ধাক্কা দিবে না কেন, ধাক্কা দিবে ঠিকই, তুমি কিন্তু আটকাইতে পারো না, কিন্তু এমন মজবুত করছি, ধরো তোমার আমরা যখন বলি অনেক মোটা গাছ, তোমার মতো দুই একজন ধাক্কা দিলে গাছের কিছু হবে না, তাই না? জি স্যার। এর জন্য এখন এমন শেয়ার ওয়াল দিলা যে ওখানে ধাক্কা লাগলো না, তো আমার অরিজিনালি বা মোমেন্ট রেজিস্টিং না হইলো অথবা সেটা থেকে যাবে। তাহলে একটা বুদ্ধি হচ্ছে তোমাকে অথবা ধাক্কা লাগলেও যেন ওই জয়েন্টটা বিমের থেকে কলামে যেহেতু আমরা ছাদের উপর দিচ্ছি, লোড রিডিস্ট্রিবিউট করে তারা লোডটাকে রেজিস্ট করতে পারে। আরেকটা হচ্ছে শেয়ার ওয়াল দিয়ে, আরেকটা হচ্ছে থার্ড হচ্ছে দুইটার কম্বিনেশন শেয়ার ওয়াল একটা আমরা শেষ করে দাও, শেয়ার ওয়াল দিলাম, মোমেন্ট রেজিস্টিং ফ্রেমও দিলাম, কোনটা দিব যে কোনোটা দিতে পারি, বাট এখানে এই কম্বিনেশন আর মোমেন্টের যে ডিস্ট্রিবিউশন অথবা ডাক্টিলিটি এর ডিপেন্ড করছে আমি কোন লোকেশনে অবস্থিত। যদি কোনো জায়গায়
বিএনপিসি অথবা অন্য কোনো কোড আইএমআরএফ রিকমেন্ড করে সেখানে ওএমআরএফ দেওয়ার কোনো স্কোপ নাই, নিষিদ্ধ। যদি স্পেশাল মোমেন্ট রেজিস্ট, আমি বলছি বিশেষ করে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যদি রিকমেন্ড করে আইএমআরএফ বা ওএমআরএফ দেওয়া যাবে না, বরং উল্টাটা কোথাও যদি আইএমআরএফ থাকে সেখানে এসএমআরএফ দেওয়া যাবে। কথা কি বুঝতেছ? জি স্যার। ডুয়াল সিস্টেম দেওয়া যাবে। ডুয়াল সিস্টেমে যখন নেক্সট আগেরবার প্রশ্ন আসছিল, ডুয়াল সিস্টেমের আমি যদি করি কি বলে আমাকে স্পেশাল শেয়ার ওয়াল দেই, তাহলে আমার ওই সিটি যে প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যাবে। আর যদি অর্ডিনারি দেই তাহলে প্যারামিটার আবার কম ডিফারেন্ট হবে, ওখানে দেখা যায় বেশি শেয়ারের পরিমাণ বেড়ে যেতে পারে। সো সেই জন্য আমার জন্য ওয়াইজ হচ্ছে আমি প্র্যাকটিক্যালিটি বেশি চাই, আবার ইকোনমিও চাই। আমি সেফটিও বেশি চাই, কম পয়সায় কম গুড় দিয়ে আমি আমার মিষ্টান্ন মিষ্টি বেশি করতে চাই, সেটা আমার টার্গেট। সেখানে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের বাট প্রবলেম হচ্ছে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের ডিটেইলিংটা বেশ কঠিন। কঠিন মানে তুমি ড্রয়িংটা তো অবশ্যই কঠিন, তার চেয়েও কঠিন হচ্ছে বাস্তবায়ন করাটা। ওখানে যে পরিমাণ তোমার স্টিরাপ টাই যেভাবে ডিটেইল করতে হয়, আমাদের কনস্ট্রাকশনের লোকজন সেভাবে এখনো পর্যন্ত ট্রেন হয় না। পরিষ্কার? এখন বলো তোমার কোন কোশ্চেন কিছু আছে? না স্যার, এই যে স্যার নেক্সট স্যার বলো আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? যে কোনো কোশ্চেন করতে পারো, যত সহজ কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু মাইন্ড করবে স্যার। সহজগুলো শেষ করে আমরা কঠিনগুলো আমরা যেগুলো বলছি আমি উত্তর দিব, অসুবিধা নেই, যদি সহজ শেষ করতে পারো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার স্ল্যাবের লেপিং জোন কোন পয়েন্টে লেপিং দিতে পারবো স্যার, এটা বলতে। আমি একটু বুঝি না রে বাবা তোমার প্রশ্নটা। স্যার স্ল্যাব, ল্যাপিং। হ্যাঁ স্যার লেপিং। যেহেতু স্ল্যাবটাকে আমরা বিম হিসাবে কনসিডার করি, তাই না? জি স্যার। ডিজাইন প্রশ্ন। এবার বিমেরটা বলি। বিমে বলছে প্রথমে হচ্ছে বিম কলাম জয়েন্ট, আমি বুঝানোর জন্য তোমাকে বলছি, বলাটা অনেক সহজ। প্রথম হচ্ছে বিম কলাম জয়েন্টের ভিতরে বিম আর কলামের জয়েন্টের মধ্যে নেইদার কলাম নর বিম কোনো ল্যাপিং হবে না। পরিষ্কার? জি স্যার। বাট আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জয়েন্টটা বিম কলাম জয়েন্ট করে ফেলে কনস্ট্রাকশন প্র্যাকটিসে, খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস, খুবই ক্ষতিকর। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এমন কি কলামের একটা সার্টেন বিমের কথা বলছি, কলাম থেকে একটা সার্টেন ডিসটেন্স পরে নেইদার টপ তুমি বলবো স্যার বটম রিইনফোর্সমেন্ট, তো বটম তো টেনশন নাই দিব। এখানে কথা হচ্ছে যখন ভূমিকম্প হয় কোন দিক থেকে আসতেছে, কিন্তু টপ আর বটম কিন্তু চেঞ্জ হবে। তুমি অ্যানালাইসিস যদি বাম দিক থেকে ডান দিকে নাও তখন দেখা যাবে এক সাইডে এক বটম বিমের এক এন্ডে পজিটিভ আর এক এন্ডে নেগেটিভ, উল্টা দিকে ঘুরায় দিলে, কারণ ঘুরাইতে আসতেই পারে ভূমিকম্প, তখন দেখা যাবে একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ। জি স্যার। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে সেই ক্ষেত্রে কলামের কাছে ফেসেও কোনো ল্যাপিং দেওয়া যাবে না। কতটুকু দূরত্ব? কোড বলছে এটা হবে 2h। h মানে ম্যাক্সিমাম টোটাল হাইট অফ দা বিম। যদি 24 ইঞ্চি হয় মানে 2 ফিট, 2 দুগুণে 4 ফিটের মধ্যে নেইদার ইন টপ বার্স নর ইন বটম বার্স ল্যাপস আর অ্যালাউড। পরিষ্কার? পরিষ্কার স্যার। আচ্ছা, কলামের কথা বলছি, কলামেও কোনো ল্যাপিং হবে না, যেটা একটা প্লাস্টিক হেল্প করতে ওখান থেকে আসছে, ডিমেটটা আসছে, কোনো ল্যাপ হবে না। আমার মিনিমাম ডাইমেনশন অফ দা কলামটা 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি, এই 20 ইঞ্চির মধ্যে কোনো দ্যাট ইজ 500 মিলিমিটারের মধ্যে কোনো ল্যাপিং হবে না। তারপরে কোড বলছে 450 মিলিমিটার মানে 1.5 ফিট, এই নিচ থেকে যেটাই বেশি আসবে সেটাই হবে। নিচ থেকে নিচ মানে জয়েন্ট থেকে, জয়েন্টের ফেস থেকে 1.5 ফিটের মধ্যে কোনো ল্যাপিং হবে না। আরেকটা কি বলছে, ক্লিয়ার হাইট অফ দা কলামের L/6 যদি ক্লিয়ার হাইট 18 ফিট হয় তার মানে 3 ফিটের মধ্যে কোনো ল্যাপিং হবে না। পরিষ্কার? পরিষ্কার স্যার। এই তিনটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে, এই ম্যাক্সিমাম জায়গার মধ্যে এই জায়গাটা হচ্ছে প্লাস্টিক থিনফিল্ম, এই জায়গার মধ্যে কোনো ধরনের ল্যাপিং হবে না। এই জায়গার মধ্যে স্পেশাল টাই অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, স্পেশাল মোমেন্টের জন্য যেটা বলা আছে, ইন্টারমিডিয়েট মোমেন্টের জন্য যেটা বলা আছে, সেটা দিতেই হবে। পরিষ্কার? জি স্যার। কেন দিতে হবে? আবার বলছি, যেহেতু এখানে মোমেন্ট বেশি এসে যায়
মোমেন্টের কারণে বারবার যে প্লাস্টিক বলছিলাম এদিকে একবার ঘুরে এদিকে একবার ঘুরে, তো ঘুরতে ঘুরতে রিপিটিং লোডের ক্ষেত্রে ওই কংক্রিটটা কলামের ওই কংক্রিটটা বড় ভূমিকম্পতে কংক্রিটটা পুরো ভেঙে যায়, কংক্রিটটা পুরো কোলাপস করে যায়। তখন যে শিয়ার আসবে সেই শিয়ার শুধু রড নিতে পারে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছি। বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা ছোট প্রশ্ন ছিল স্যার, অনেক জায়গায় স্যার দেখা যায় সয়েল কন্ডিশন ভালো হওয়া সত্ত্বেও স্যার পলি ব্যাগ ফুটিং এর নিচে ব্যবহার করে, স্যার এটা কতটুকু যুক্তিযুক্ত স্যার যদি একটু বলতেন। এটা খুব ক্ষতিকর জায়গা, একটু আগে তোমাকে বলছিলাম, কি বলছি মনে আছে? স্লাইডিং চেক করতে হবে। এখন তুমি যখন সিসির উপরে পলিবিং দিছো বা মাটির উপরে পলিব্যাগ দিছো, তোমার কি এটা ফ্রিকশন বাড়বে না কমবে? স্যার কমবে স্যার। কমবে। কমলে পলিব্যাগ ইজ একদম প্রহিবিটেড, শুড বি প্রহিবিটেড। ইঞ্জিনিয়ার থাকলে পলিব্যাগ দেওয়া যাবে না। পরিষ্কার? তাহলে বিল্ডিং তো স্লাইড করে চলে যাবে, পলিথিন দেওয়া যাবে না। জি স্যার, থ্যাংক ইউ। তারপর আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম। স্যার জিওটেকনিকের স্যার লোড কম্বিনেশনে স্যার শুধু ডেড লোড, লাইভ লোড, আর্থকোয়েক লোড এগুলো নরমালি দেওয়া আছে, কোনো ফ্যাক্টর দেওয়া নাই স্যার। তো যখন আমরা ফ্ল্যাগ স্যার বিএনবিসি তে জিওটেকনিকের ফাউন্ডেশন ডিজাইনের জন্য জিওটেকনিক আমি করাচ্ছি না, আমি স্ট্রাকচারাল বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইন করাচ্ছি। এটা মানে এটা না যে আমি তোমাকে না করব। বলো হ্যাঁ, বিল্ডিং এর কি করতে কি হয়েছে বলো। স্যার বিএনবিসি তে যে লোড কম্বিনেশনটা দেওয়া আছে স্যার এটাতে এটা ফ্যাক্টর আমি ছাড়া এক্সপ্লেইন করছি তোমাদের অফলাইন ক্লাসে, আমি এক্সপ্লেইন করছি কেন দেওয়া হয় না, কেন ফ্যাক্টর অফ সেফটি বেশি। মঞ্জু মনে আছে তাই বলছি না? তারপরে আমি বলে দিচ্ছি জি স্যার মানে ফ্যাক্টর দেওয়া হয় না এইজন্য যেহেতু ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটি বাইর করতে গেলে ফ্যাক্টর অফ সেফটি বড় দেই, কত 2.5 বা 2.5 থেকে 3, তাই তো? মুশিকের হাতে পড়লে বুঝতে পারবি। বুঝি নাই? বলো। জি স্যার, বুঝতেছি স্যার। তো যেহেতু ফ্যাক্টর অফ সেফটিটা অনেক বড় আছে, সেখানে যদি আবার লোড ফ্যাক্টর বাড়ায় দেই, ধরো এভারেজে বেডরুম লাইব্রেরি যদি আমি আরো 1.5 দেই, ফ্যাক্টর অফ সেফটি 3 আছে, তার মানে কি হচ্ছে অরিজিনাল ফ্যাক্টর অফ সেফটি কিন্তু 3 * 1.5 মানে 4.5 হয়ে যাচ্ছে। তার মানে তোমার ক্যাপাসিটি যখন তুমি 1 ধরবা, অ্যাকচুয়াল ক্যাপাসিটি আছে 4.5। এটা কি ঠিক হইলো? ইকোনমিক্যাল কারণে এটা ঠিক হইলো। সেই জন্য জিওটেকনিক্যাল অ্যাসপেক্ট পার্ট 2 এর জন্য, সাবস্ট্রাকচার ডিজাইনের জন্য আমরা অ্যালাউবল স্ট্রেস ডিজাইন মেথড অথবা অ্যালাউবল স্ট্রেস ডিজাইন মেথড, অনেকে আগে ওয়ার্কিং স্ট্রেস বলতো, ডব্লিউএসডি করে, এখন আর বলি না আমরা, সেই ডিজাইন মেথড ফলো করা হয়। পরিষ্কার? জি স্যার। এবং এটা আমরা এক্সাম্পলও ক্লাসে করে দিচ্ছিলাম। তারপরে বলো। আসসালামু আলাইকুম স্যার। বলছিলাম স্যার বিম আর কলামের জাংশন পয়েন্টের মধ্যে টাই রড বা স্টিরাপ, স্যার এটা ব্যবহারটা কিভাবে হবে? এইটা বিম আর কলামের জয়েন্টে শেয়ারে ফেল করে, জয়েন্টের ভিতরে অবশ্যই যেইটার মধ্যে যেটা কনফাইন্ড। কথার কথা আমি বললাম ইউজুয়াল কেসে কলামের উইথ ধরো 20 ইঞ্চি, বিম করছো 15 ইঞ্চি, 12 ইঞ্চি, 18 ইঞ্চি, কেমন? জি স্যার। তার মানে এখানে তোমাকে কলামের টাইটা অবশ্যই প্লাস্টিক হিঞ্জ জোনের যে টাই দিছো সেই টাইটা দিতে হবে। উল্টা ক্ষেত্রে এটা করা যাবে যে কলাম বিমের উইথ 20 ইঞ্চি, কলামটা তুমি 30 ইঞ্চি দিতে পারো। যদি তার মানে এই ক্ষেত্রে কি হলো, বিমটা কলামটাকে কনফাইন করে রাখবে, তাই তো জয়েন্টটা। সেই ক্ষেত্রে বিমের টাই তো বলি না, হ্যাঁ বিমের স্ট্রিপ বলি, বিমের স্ট্রিপ কন্টিনিউ হবে। কলামের টাই যেটা হবে সেটা হবে ওই যে মিডল জোনে, যেখানে ল্যাপিংও নাই, যেখানে প্লাস্টিকও নাই, যে যেটা বলছিল সেই কলামের টাইটা কন্টিনিউ করতে হবে। মানে জয়েন্ট যেটা বা প্লাস্টিক যেটা কন্টিনিউ করার দরকার। পরিষ্কার বুঝাইতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। কারণ আমার দুইটা ইস্যু, একটা হচ্ছে কলামের রড বাকল করে যেতে পারে, আর একটা হচ্ছে জয়েন্টের শিয়ার দিতে হবে। সেই জন্য আমাকে যাতে বাকল করে না দেয়, সেই জন্য আমাকে স্পেসিং যেটা তোমরা যেটা পড়ছো 8 টাইমস সরি 16 টাইমস ডায়ামিটার অর্ডিনারি মনিটরতে 8 টাইম ডায়ামিটার d/2 বা কিছু সেগুলো দিতে হবে।
আচ্ছা সামনে যাও, আর কোনো কোশ্চেন? কোশ্চেন থাকলে বলো। তোমাদের কোনো কোশ্চেন নাই? বন্ধু তোমার কোনো সাজেশন? স্যার মনে হয় মোটামুটি হয়তো কিছুটা হলে আমি বলবো না, হয়তো ফিডব্যাক দেখলে বুঝতে পারবো আর কি, আশা করি মোটামুটি মনে হয় আপনার যতটুকু এফোর্ট দিয়েছেন আশা করা যাচ্ছে আর কি, নেওয়া যাচ্ছে। আমার সাথে তো ভয় বলে না, তুমি ছাত্রদের সাথে আলাপ করো, তখন আমরা অফলাইন ক্লাসে একদিন সবাইকে নিয়ে, যদি অন্য কোনো তাদের ইস্যু থাকে যেটা আমার সাথে বলতে পারছে না, তোমার সাথে আলাপ করলে আমার খুলে দেওয়া কেমন? জি স্যার, আমি এই করে দেখবো ওদের সাথে কথা বলে, যদি বেশি প্রবলেম হয় আপনার সাথে আপনার সাথে কথা বলবো। বেশ না, প্রবলেম ছোট হোক যত অর্ডিনারি হোক, প্রবলেম আমরা সলভ করে দেব। কেমন? জি স্যার। স্টুডেন্টরা বুঝতে তো কি বলছি? তোমরা যেখানে যেখানে বাকি আছে, তোমাদের প্রবলেম ইস্যু আছে, সেইগুলো তোমরা কমপ্লিট করো বা করো। আমি তোমাদের জন্য আরেকটা ক্লাস নিব, সেটা ছুটি হইতে পারে, ছুটি ছাড়াও হইতে পারে, অফলাইনে ক্লাস হইতে পারে, অনলাইনে অফলাইনে আমরা প্রিফার করব, তাতে বুঝতে সুবিধা হতে পারে। জি স্যার। এখন স্যার তাহলে ওই ওরা করো মডেলটা যেগুলো দিয়েছেন আমি গ্রুপ ভাগ করে দিই, ওরা প্র্যাকটিস করো, প্লাস ওটা দাও 8 তলা দাও, 10 তলা, 10 তলা, 10 তলা, 12 তলা পর্যন্ত দাও, বা 15 তলা পর্যন্ত দাও, একটা গ্রুপ এক একটা দাও। ম্যাট্রিক ডিসটেন্স যেটা একটা প্রশ্ন ইস্যুতে আসছিলাম, শেষ করি না, রিটেলিং এর স্যাররা পড়াইছে। ডিউরেবিলিটি অফ স্ট্রাকচার তোমরা পড়ছো কনক্রিটে। আমাকে বলো একটা ডিউরেবল স্ট্রাকচারের জন্য কনক্রিট স্ট্রেংথের রিকোয়ারমেন্ট কি? স্টুডেন্টরা তোমরা পড়ে আসছো, কনক্রিটে পড়ে আসছো, রিইনফোর্স কনক্রিটে পড়ে আসছো, ফিস টেস্ট পড়ছো, আমি এটা দাও না জিজ্ঞেস করো যে তোমার এই সাবজেক্টে ফিস টেস্ট নাই। ধরো আমি একটা 6 তলা বিল্ডিং বানাতে চাই, কনক্রিট স্ট্রেংথ কত ধরবো? তোমার কথা কি শুনতেছো না? জি স্যার। বলো। স্যার মিনিমাম 3000 psi ধরতে হবে স্যার। আর যদি 3 তলা বিল্ডিং বানাতে চাই? স্যার তাহলে সেই ক্ষেত্রে বিএনবিসি দেখছিলাম 15 এমপিএ এরকম, দেখো না বিচার 21 এমপিএ স্যার। স্যার 2500 পিএসআই না স্যার? 2500 পিএসআই এর নিচে তো ধরাই যাবে না। 17 এমপিএ না, 19 এমপি, 17 এমপি। জি স্যার 17 এমপিএ 2500 পিএসআই দেখুন। 17 into 145 মানে হচ্ছে 2500 পিএসআই। তো 3 তলা করলে 4 তলা নিচে করলে আমি 17 এমপিএ ধরতে পারবো। 4 তলা অথবা তার উপরে গেলে আমাকে অবশ্যই মিনিমাম 3000 পিএসআই, বা আবার যদি হাই রাইজ বিল্ডিং একটু বড় 6 তলার বেশি করতে চাই, তাহলে 3500 এর নিচে আমাদের রিকমেন্ড করি না। কারণ বিশেষ করে সমস্যাটা বেশি হচ্ছে আমাদের এনভায়রনমেন্টালি অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্টে যখন করি, এখানে আর এসিআই 318 ভ্যালিডি হয় না, বিশেষ করে মাটির কন্টাক্টে, তখন এসিআই 350 কে রেফার করতে হয়। সেখানে আবার কনক্রিট স্ট্রেংথ 3500 করতে মিনিমাম রিকোয়ারমেন্ট 4000 পর্যন্ত হইতে পারে। কথা বুঝতেছো? জি স্যার। ঠিক আছে, আর কিছু কোনো কোশ্চেন? কনক্রিট কভার টাভার দেখে আসবা, পরীক্ষা হলে কিন্তু দিয়ে দিব ছোট ছোট প্রশ্ন, বাট ইম্পর্টেন্ট ফর বিল্ডিং স্ট্রাকচার ডিজাইনের জন্য, ড্রয়িং এর জন্য সেই প্রশ্নগুলো থাকবে। স্যার কনক্রিট কভারে স্যার কনফিউশন গুলো স্যার একটু যদি দূর করে দিতেন স্যার। এইটা তো একেবারে ডিপ্লোমা পড়া, হ্যাঁ আবার সেকেন্ড ইয়ারে স্যাররা পড়াইছে অনেক ডিটেইল। কি বুঝো? কনফিউশন দূর হয় না স্যার তারপর? জি স্যার। করে নিবা একটা পেজ, একটা পেজ আছে, যদি একটা পেজ করে নিবা। নরমাল ওয়েদারে আমরা বলি যে বিম আর কলামের ক্ষেত্রে মিনিমাম 40 মিলিমিটার বা 1.5 ইঞ্চি রিকভার করি কভার থাকতে হবে, মিনিমাম কভার। মিনিমামের মানে বুঝতে হবে, যেখানে সবচেয়ে কম হবে সেখানে এটা হবে। স্ল্যাবের ক্ষেত্রে 20 মিলিমিটার মিনিমাম কভার। সো স্ল্যাবের মিনিমাম কভার মানে আমি ব্লকটাই যদি 20 মিলিমিটার বানাই, তাহলে বোধ হবে তোমার স্ল্যাব যদি কেউ দেখে রাখো কাস্টিং এ, তো একটা ব্লক থেকে একটা ব্লকের ডিসটেন্স থাকে 2 ফিট 2.5 ফিট। যখন মাঝখানে কেউ পা দেয়, পা দিলে ওটা নিচে নেমে যায়, তখন দেখা যায় অনেক সময় আমাদের তোমরা যে পুরোনো বিল্ডিংটাতে আসো,
ইনফ্যাক্ট আমাদের এসএসএনআই সৈয়দুল ইসলাম একাডেমিক বিল্ডিং এ একটা ক্ষেত্রে আমি রাগ করে করার চাই না, ওখানেও একটা ক্ষেত্রে এরকম হয়েছে রডের কোনো কাভার নাই, না থাকলে আমাদের অবস্থা দেখলো মাত্র আমরা অনেক টাকা খরচ করে যেটা পুরনো একাডেমিক বিল্ডিং আমরা রুফ ট্রিটমেন্ট করলাম, নিচে চারতলা দেখছো মনে হয়, নিচে আরেকটা লেয়ার দিলাম, এই সমস্যা হবে। এবং বাংলাদেশের এলজিডি ফ্যাসিলিটি যারা বিল্ডিং করে সব ক্ষেত্রেই কংক্রিট স্ট্রেংথের চাইতে, যেটা আমাদের দেশে এখনো পর্যন্ত এনভায়রনমেন্টাল লোড আর্থকোয়েক বলো সাইক্লোন বলো সেই মাত্রায় আসে না এখনো, সেই জন্য অনেক বিল্ডিং লাইফ এক্সপেক্টেড লাইফ টাইম অর্ধেক টাইম আগেই তোমাদের হয়তো আমি বলবো তোমাদের কিউকে হল আমরা অনেকবার রিপেয়ার করছি, কেএনআই হল নাকি আরেকটা কি আছে ঠিক এসএম হল, অনেক রিপেয়ার মেইনটেনেন্স রেগুলার করতে হচ্ছে, অনেক টাকা খরচ হচ্ছে, তারপর হয়তো তোমাদের কাছে উপর থেকে ছাদের থেকে কংক্রিট ভেঙে পড়ে, আমি জানি না কারণ কিছুদিন আগে আমাদের ম্যাথমেটিক্সের প্রফেসরকে আজমল স্যারের উপরে সাততলায় বসতো, স্যারের টেবিলের উপর পড়ছে সার্ভিস তো সার্ভিসে আল্লাহ রাখুন করছে বা সার্ভিসে স্যার একদম সামনে টেবিল ছিল ক্লাসে টেবিলের উপরে উপর থেকে ছাদের উপর থেকে কংক্রিট করছে। সেই জন্য যেটা বলছিলাম 20 মিলিমিটার মিনিমামের মানি বুঝতে হবে, 20 মিলিমিটার মিনিমাম যেখানে পাড়া দিবে দেওয়ার পরেও যদি ওখানে 20 মিলিমিটার থাকে, এটা হলো কোডের রিকমেন্ডেশন। কথা বুঝতেছো? জি স্যার। আমাদের দেশে উল্টাটা হয়, ব্লক বানানোর সময় 20 মিলিমিটার বানায়, সিধার সময় তুমি জানো এটা শ্রিঙ্ক করে, সিমেন্ট মানে হচ্ছে মর্টার মানে শ্রিঙ্ক করে, শ্রিঙ্ক করে এটা হয়ে যায় 18 মিলিমিটার, তারপরে দুইটা গ্যাপ হচ্ছে 2 ফিট বা 2.5 ফিট, তখন যখন মাথায় তো ম্যানুয়ালি ইউজুয়ালি করে, মাথায় তো যখন কংক্রিটের বোঝা তার নিজের ওজন আছে 80 কেজি, কংক্রিট আছে আরো 80 কেজি বা 40-50 কেজি, এই 150 কেজি 140 কেজি বা 160 কেজি ওজনটা যখন করে সেই পুরা ম্যাশটা নিচে দেবে যায়, তখন কভার থাকে না, আর ডিজাইনের 12 বছর পরেই দেখা যায় কংক্রিট ফেসে ফেসে পড়তেছে। বুঝতেছো কি বলছি? তো সেই ক্ষেত্রে মিনিমাম কভারের সিগনিফিকেন্সটা বুঝতে হবে। ঠিক একই ভাবে বিমের ক্ষেত্রে বলছি, আমাদের কিউ কি হলে বললাম বিম অনেক ফাটে যাচ্ছিল, তার আমরা পরে আবার রিপেয়ার করতে হয়েছে। বিমের ক্ষেত্রে বলতেছিলাম বিমেও ক্লিয়ার কভার মিনিমাম কভার বলছে 40 মিলিমিটার, এটা মানে বুঝতে হবে যে আমার যেখানে হয় সেখানে যে মিনিমাম 40 মিলিমিটার অবশ্যই থাকে, কিন্তু এই 40 মিলিমিটারটাকে বাড়াইতে হবে যদি অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্ট, চলো কক্সবাজারে আমি কাজ করতেছি, চিরাঙে সমুদ্রের পাড়ে কাজ করতেছি, তাহলে এটাকে আবার বাড়াই দিতে হবে। ডিপেন্ড করে বাড়ানোর পরিমাণ ডিপেন্ড করে দুইটা জিনিস, একটা ফর্মওয়ার্কের কোয়ালিটির উপর। যদি কাঠের তোমরা যে সমস্ত ইউজুয়ালি বাংলাদেশের লোকজন যেটা করে নরমাল প্র্যাকটিসে, তাহলে ওখানে কভার আরো বেশি হবে। যদি স্টিল ওয়াটার টাইট স্টিল ছাড়া করে তাহলে একটু কম করা যাবে, তাও 50 মিলিমিটার মিনিমাম দিতে হবে। মাটির নিচে যাই, অনেকেই মুখস্থ করে 3 ইঞ্চি কভার দিতে হবে না, 75 মিলিমিটার কভার দিতে হবে যদি আমি ফর্মওয়ার্ক ইউজ না করি। কথা বুঝতেছ? জি স্যার। সরাসরি মাটিতে যদি ঢালাই করি তাহলে দিতে হবে 75 মিলিমিটার অথবা 3 ইঞ্চি কভার। যদি আমি ফর্মওয়ার্ক ওয়াটার টাইট করি তাহলে একরকম হবে, ওয়াটার টাইট না করলে কাঠের শাটার করলে একরকম হবে, সেগুলো আবার শাটার টু শাটার ডিপেন্ড, ফর্মওয়ার্কের উপর ডিপেন্ড করে। পরিষ্কার হয়েছে? জি স্যার। এগুলা মেইনটেইন না করলে ডিউরেবিলিটি, যেখানে আসছিলাম সিরিয়াসলি ডিউরেবিলিটি হ্যাম্পারড হবে। বিল্ডিং ডিজাইন করছে 80 বছরের জন্য 10 বছর পরে বিল্ডিং খুঁজে পাবে। আমার কাছে কত কয়েকদিন যাবে একজন মন্ত্রী পর্যায়ের থেকে রিকোয়েস্ট আসছে, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট কিছু বিল্ডিং করছে, তোমরা পত্রিকায় দেখছো, বিল্ডিং ওপেন করছে তারপরে বিল্ডিং কাজ হয়ে গেছে। কালকে পরশুদিন আসছিল আমার কাছে এক লোক, রাতের বেলা কান্নাকাটি, আমি বইটার সাদা আমার কাছে আসছে, মিটিং করতেছি, ভীষণ কান্নাকাটি, বিল্ডিং করছে সেই ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার 6 তলা বিল্ডিং করছে, আর বিল্ডিং হ্যান্ডওভার আগে বিল্ডিং কাজ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের দেশের জেনারেল সিনারিও। আমি সমাধান করার কথা জানাই স্যার। বলো স্যার আরেকটা বিষয় স্যার, স্যার সাধারণত রুফে অনেক সময় দেখি পানির ট্যাঙ্ক স্যার অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকে, একটা কর্নারে থাকে একটা মাঝখানে থাকে স্যার। সেই ক্ষেত্রে স্যার আমি যদি মানে ওয়াটার লোড ক্যালকুলেশনটা স্যার যদি আমি এটার হাইট দিয়ে এটার ওয়াটার ইউনিট গুণ করে যে আমি লোডটা পাই স্যার, সেটা যদি অ্যাপ্লাই করতে চাই সেটা হিউজ একটা লোড হয়ে যায় স্যার। সেই ক্ষেত্রে আমি কিভাবে লোড করব? তুমি তো ঘাড় দিয়া বা মোহাম্মদ স্যার তো ঘাড় দিয়ে মাথা নিব নিয়ে লোড নিব, আলটিমেটলি কলামের মাধ্যমে স্যার দিয়া বিমে থেকে কলামে দিয়েই পাঠাতে যেতে হবে। তো জিউস লোড আকর্ষণ করতে যত লোড আসবে নিতেই হবে।
বুঝতে পারছো? স্যার বলো। স্যার পুকুর ঘাট স্যার ওটা তো স্যার পানির সংস্পর্শে আছে স্যার, ওখানে স্যার কাভারিং কেমন হবে স্যার? কিচ্ছু বুঝি নাই। স্যার একটা পুকুরের ঘাট অর্থাৎ মানে যে ইয়া দেওয়া থাকে আর কি, ওই যে যেখানে পুকুরের একটা বললাম, যেখানে যদি পানির মধ্যে করে একরকম হবে, যদি পানির সিটে করে একরকম হবে, যদি সব ফর্মওয়ার্ক দেওয়া একরকম হবে, ফর্ম যদি স্টিল হয় একরকম হয়, কাঠের একরকম হবে। আর তুমি কোনটা হতে চাও সেটা বলো, আমি বুঝতে বলে দিচ্ছি। মানে সেটা পুকুরের মধ্যে ইয়া করতে হয়, ডিজাইন করতে হয়, কস্টিং করতে হয়, সেটা একরকম। যদি পানি শুকাইয়া করো, পানি শুকানোর মধ্যে আবার ওয়াটার টাইপ ফর্মওয়ার্ক নাকি ওয়াটার লিক হবে এরকম ফর্মওয়ার্ক, সেক্ষেত্রে আরেকরকম হবে। কেমন? জি স্যার। আবার পুকুরে যদি পানি লবণাক্ত হয়, ধরো আমাদের সাতক্ষীরাতে করতেছি, কক্সবাজারে করতেছি, তখন একরকম হবে। অনেকগুলো প্যারামিটার, শুধু পুকুরে করতে বললে কোনো অ্যান্সার হবে না। আচ্ছা বলো। স্যার লবণাক্ত হলো স্যার, হুম, স্যার লবণাক্ত এলাকায় যদি অর্থাৎ মিনিমাম 60 মিলিমিটার থেকে 75 মিলিমিটার ফর্মওয়ার্কের উপর ডিপেন্ড করে। 60 মিলিমিটার নিচে দেওয়া যাবে না, 75 মিলিমিটার দিতে হইতে পারে। যদি ওয়াটার টাইট হয়, স্টিল শাটার ইউজ করো, এবং স্টিল শাটারগুলো লিক প্রুফ হয়, তাহলে তোমাকে 60 মিলিমিটার দিতে হবে, অথবা 75 মিলিমিটার। পরিষ্কার? ইভেন দেন 75 মিলিমিটার দাও 60, তারপর আমাদের অনেক সময় ট্রিটমেন্ট করতে হয় মাইক্রোফাইবার দিয়া, সেই যে ওয়াটার পুকুর ঘাট বলো, ওয়াটার ট্যাঙ্কি বলো, সেটাকে মাইক্রোফাইবার, অনেক সময় গ্লাস ফাইবার দিয়ে এটাকে আমরা আরো ইয়া করে ফেলি। ওয়াটার প্রিভেনশনটা, ক্লোরাইড আয়নের কি বলে পেনিট্রেশনটাকে আমরা রেসিস্ট প্রিভেন্ট। পরিষ্কার হলো? জি স্যার। কারণ ক্লোরাইড আয়ন যাওয়া মানেই হচ্ছে লোহা থাকবে না, লবণ হয়ে যাবে, আর আয়রন ক্লোরাইড হয়ে যাবে। কেমিস্ট্রি জানো আশা করি। আর কিছু বলবা? স্যার হুম, স্যার সাপোজ স্যার কেউ একটা ডিজাইন করে দিল একটা বিল্ডিং এর, তো আরেকজনের কাছে গিয়ে মনে হলো যে এটা ওভার ডিজাইন হয়ে গেছে স্যার, তখন আসলে এটা কি করণীয় স্যার, মানে কিভাবে এটা আবার অ্যানালাইসিস করে আমার সাবজেক্টের আজকাল সাবজেক্টের অপশন না, তাই না? এখন কথা আরেকজনের কাছে মনে হয় তো কোনো কথা নাই, ওদের কথা হচ্ছে তাকে প্রুফ, যার কাছে মনে হচ্ছে তাকে প্রুফ করতে হবে। বুঝতেছো কি বলছি? মনে হওয়ার কোনো স্কোপ নাই, এটা তো অঙ্কের বিষয়। অঙ্ক করে বলতে হবে যে এইটা ওভার ডিজাইন হয়েছে। কথা বুঝতেছো? জি স্যার, মানে স্যার ব্যাপারটা কিভাবে বলবে সে হিসাব করবে, তাকে অল্টারনেট ডিজাইন করতে হবে। অল্টারনেট ডিজাইন করে যদি মনে করে বলে দিলাম এটা তো ওভার ডিজাইন করে না, সেগুলো হচ্ছে নন প্রফেশনাল কথা। স্যার যদি ওইখানে স্যার ফুটিং এবং ডেড বিম করা হয়ে যায়, তারপরে যদি আমি আবার নতুন করে অ্যানালাইসিস করে উপরটা স্যার কারেকশন করতে চাই, মানে আমার কাছে মানে আমি প্রুভও নিয়ে গেলাম যে ওভার ডিজাইন হয়েছে, তাহলে কি করা যাবে স্যার উপরের দিকে চেঞ্জ? করতেই পারি, অবশ্যই করতে পারি। আমার কাছে একটা, আমার রিসেন্ট কেসটা বলি। আমার কাছে একজন একটা ডিজাইন দেখতে দিছে, আমি দেখি ডিজাইনের সাইন জায়গা, তাকে চিনি আমি পার্সোনালি, এনিওয়ে, তো বলো যে কি অবস্থা বলে। তা আমি দেখলাম হিসাব করে, মনে জানো করে দেখলাম যে বেশ, আপনি যেটা বলছো ওভার ডিজাইনিং বুঝছো। পরে পরে দেখা গেল যিনি অরিজিনাল ডিজাইন করছেন তিনি আমার ডাইরেক্ট স্যার, ইঞ্জিনিয়ারিং এর স্যার, অন্য স্যার। পরে আমাকে তো হেল্প প্রুভ করতেই হবে। তো যদিও স্যার, যেহেতু প্রফেশনাল ইস্যু, স্যারের সাথে আমরা প্রফেশনালি বসতেছি, বসে স্যারকে ইয়ে করতেছি যে স্যার এটা অল্টারনেট ডিজাইন করছে। স্ট্রেট ওয়েতে স্যারকে বলা, স্যার ওভার খারাপ দেখা যাবে। স্যার বলছে স্যার আমরা একটা অল্টারনেট ডিজাইন করছি, জিনিসটা এই কনসিডারেশন আসছে, এই হচ্ছে আমার সেফটি লেভেল, এই হচ্ছে আমার ইস্যু, এটা রিকোয়ারমেন্ট ছিল, এটা হচ্ছে এতটুকু আসতেছে পার স্কয়ার ফিটে বা পুরো বিল্ডিং এ আমার ধরো যে 500 টন রড সেভ হচ্ছে বা 200 টন রড সেভ হচ্ছে, পুরো বিল্ডিং এ আমাদের কংক্রিটের এরকম সেভ হচ্ছে। কথা বুঝছিস? জি স্যার। সো এটা করে তখন স্যার কাছ থেকে, স্যার সিনিয়র মোস্ট, আমার ডাইরেক্ট স্যার নিজের স্যার, ওইটার উপর পড়িয়েছে স্ট্রাকচারাল রিসার্চ স্যার, বেশ নাম করা স্যার, নাম বললে কি কথা হবে। তো এইভাবে আমরা ওইটারে ওখানে যেটা ওখানে স্যার ফাইল করে ফেলছে,
বাট পাইলেও একটা ইস্যু আছে অনেক বড়। কারণ পাইলে যদি 60 ফিট করতাম তাহলে ক্যাপাসিটি 100 টন, 60 ফিটের পরিবর্তে 115 ফিট পাইল করছে, ক্যাপাসিটি আছে 10 টন। 10 ফিটের জন্য তো আমি ডাবল লেন্থ করে ফেলা, বাট যদিও হয়ে গেছে তারপর আমরা এটা বলছি স্যার এটা না করে বললেন স্যার এগ্রি করবেন ইনশাআল্লাহ। করে গেছে কথা বুঝতেছো? জি স্যার। আর কিছু প্রশ্ন? স্যার বলো। বিল্ডিং এর এক কর্নারে যদি স্যার আমি মানে ওয়াটার ট্যাঙ্ক দেয়া, এটা কতটা যুক্তিযুক্ত স্যার? যদি এক পাশে দেয়া হয় সেক্ষেত্রে দেখা যায় এক পাশে অনেক বেশি সেটেলমেন্ট হয়ে যায় স্যার, ইনফার্ম সেটেলমেন্ট হয় না। এগুলো তো বেস কেস সেক্ষেত্রে তো অনেক হইতেই পারে, বাট তোমাকে স্ট্রাকচারাল রেগুলারিটি মেইনটেইন করতে হবে। তোমাকে যতটুকু নিয়ে করতে হবে সেটা তো কেস অনেকগুলো প্রশ্ন আসতে পারে। কেমন? আমি একটু একটা ফোনে স্যার হ্যাঁ তারপর বলো তোমাদের আর কি আছে? এখন যেটা বলছিলাম পানির ট্যাঙ্কের কথা, পানির ট্যাঙ্কে সেটা দেখে বুঝাইতে হবে যেখানে ফাউন্ডেশন নিতে পারে, যেখানে স্ট্রাকচার রেগুলারিটি ইস্যু আসবে না, যেখানে আমার স্ট্রাকচার পারফরম্যান্স ভালো হবে, সেফটি এনশিওর করবে, ওগুলো দেখে দিতে হবে। ঠিক আছে মঞ্জু? জি স্যার বলেন স্যার। আসো? আচ্ছা জি স্যার আসি আমি স্যার, আর শুনতেছি সব স্যার। ভালো করে শুনো, আমার সাথে সাথে যারা কাজ করছে প্রফেসর আদর আব্দুল কাদের মাশাআল্লাহ ভালো স্ট্রাকচার ডিজাইন হয়েছে, সুকান্ত কুমার শীল স্যার ওই সেজন্য তো স্যার আপনার সাথে ক্লাসটা নিয়ে আসার চেষ্টা করছি স্যার, আপনার সবাই এই দিয়েছেন, আমার সুযোগ দিয়েছেন স্যার। সুকান্ত ভালো কাজ করছে, ভালো জব মাশাআল্লাহ, অস্ট্রেলিয়ান প্রফেসর হয়ে গেছে। মনোযোগ দিয়ে কাজ করলে তুমি ভালো করবে। ঠিক আছে বলো ইনশাআল্লাহ স্যার। বলো। তোমাদের আর কোনো কোশ্চেন আছে? স্যার আমার মনে হয় ওরা প্র্যাকটিস করে, আজকে তো অনেক দিয়েছেন, অনেক দেশে ডেলিভারি করছেন স্যার, সেক্ষেত্রে ওরা একটু প্র্যাকটিস করুক, আর যেটা এটা দিয়ে দেখ, যদি এরপরও ফার্দার কোনো প্রবলেম আসে তখন আপনার সাথে কনসাল্ট করে স্যার। জি স্যার জি স্যার জি স্যার সেটাই স্যার। জি স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপর শেষ করলাম ছাত্ররা নাই? জি আছে স্যার। স্যার আসি স্যার। আর কোশ্চেন তোমাদের করতে পারো স্যার। এক সময় স্যার এই সপ্তাহে বা সামনের সপ্তাহে স্যার একদিন আমাদের শুধু এমনি স্যার 10 মিনিট একটু শুধু স্যার সরাসরি যদি দেখা করে কিছু বলতেন স্যার, আমাদের শেষ সময়। 10 মিনিট কেন বেশি সময় করবো? তোমরা দুইটা গ্রুপ একসাথে করো, দুইজনে আলাদা আলাদা করে আমার স্বাস্থ্য পুরায় না, শরীরে বাসায় একটু সমস্যা, ওষুধ পড়াশোনা হবে। তো সেই জন্য তোমরা নিজেরা ঠিক করো, তোমরা একসময় আমি 311 অথবা একটা ক্লাসরুমে সবাইকে নিয়ে 2-3 ঘন্টাই করবো। হ্যাঁ ঠিক আছে? জি স্যার। স্যারের সাথে ডিসকাস করে ঠিক করে দেবো। হ্যাঁ ঠিক আছে মঞ্জু, আল্লাহ হাফেজ। জি স্যার আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে করে দেবো আর কি ইনশাল্লাহ, যে স্যার যেভাবে করতে চাইছে গ্রুপগুলা, আর পিডিএফ অটোক্যাড ফাইলটা তো তোমাদের দেয়া হয়েছে, মানে ক্লাসরুমে দেওয়া ছিল তাই না হামিদুল মাহফুজ? জি স্যার। অটোক্যাড ফাইলটা এই যে আইসিটি, হ্যাঁ আইসিটি, এটা আমি গ্রুপ ভাগ করে দেবো, তোমরা মডেল করে ফেলো, যেহেতু প্ল্যান ওইটাই, সবাই মডেল ওইভাবে করে ফেলো, আর হচ্ছে গ্রুপ ভাগ করে দেবো, সেকশন প্রপার্টিজ গুলা প্লাস স্টোরি হাইট গুলা, এগুলো আমি একটু ভাগ করে দেবো, কালকে বা পরশু ভাগ করে দেবো বৃহস্পতিবার। এটা হচ্ছে তোমাদের আর কি, আর বাদ বাকি তো স্যার বললো যেহেতু ডিটেলিংটা একটু ভালো করে দেখো, আর ফার্দার কোনো একটু ছোটখাটো যদি কোনো প্রবলেম থাকে স্যার বলছে যদি সময় হয় আর কি এর মধ্যে দিয়ে দেবেন, না হলে যদি স্যারের সাথে ম্যাচ না হয় তাহলে তোমাদের এটাই লাস্ট ক্লাস, আর ম্যাচ হলে আর একটা দিন ক্লাস হবে আর কি ইনশাআল্লাহ। ঠিক আছে
এ হচ্ছে তোমাদের সাথে কথাবার্তা আর কি। তো ভালো থেকো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।